আটলান্টায় যুদ্ধের দামামা। বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রস্তুত আর্জেন্টিনা ইংল্যান্ড। মেসির হাতে আরেকবার শিরোপা দেখার স্বপ্নে বুঁদ সমর্থকরা। We want to win and we want to make it to the finals. So we have Messi, we have Enzo Fernandez, we have a whole team and they just have one player. আর্জেন্টিনা খেলে ভালো, আর্জেন্টিনা জিতবে অবশ্যই। লাউতারো মার্টিনেজের উপরে আমি একটা আস্থা রাখতেছি। ব্রিটিশ বদে আকাশি সাদার একাদশে পরিবর্তনের আভাস। বাংলাদেশিদের সমর্থনে আপ্লুত স্ক্যালোনি, জয় উপহার দেওয়ার আশা। আসলেই এটা বেশ চমকপ্রদ। বাংলাদেশের মানুষ সবসময় আমাদের চমকে দেয়। এতটা দূরে থেকেও তারা আর্জেন্টিনার সমর্থক, যা সত্যিই চমৎকার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ আর গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারবে না, সংসদে প্রধানমন্ত্রী। দেশে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান। দুঃখ প্রকাশের পরও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ। সচিবালয় অভিমুখে পদযাত্রা, স্মারকলিপি। দুর্যোগে পরীক্ষা দিতে না পারাদের ফের পরীক্ষা নেয়ার ঘোষণা। আইনে নির্ধারিত হবে আওয়ামী লীগের ভাগ্য। রাজনীতি বন্ধের ইচ্ছা নেই সরকারের, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের ঘোষণা চিফ প্রসিকিউটরের। শেখ হাসিনা ও আওয়ামী ঘনিষ্ঠদের ৭৬,০০০ কোটি টাকার সম্পদ অবরুদ্ধ। দ্রুতই পুনরুদ্ধারের আশা বিএফআইউর। সন্দেহজনক লেনদেন পেলেই ব্যবস্থার হুঁশিয়ারি। এবং বন্যায় সব হারিয়ে দিশেহারা চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় শত শত পরিবার। কক্সবাজারেও মানবেতর জীবন, ঘর নির্মাণ করে দিবে সরকার, ত্রাণে অনিয়ম হলে ছাড় নয়। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে আলোচনায় দুই দেশের বৈরী ইতিহাস। যদিও এসব মাঠে কোনো প্রভাব ফেলবে না বলেই মন্তব্য করেছেন দুই দলেরই কোচ, বরং প্রতিপক্ষ খেলোয়াড়দের নিয়ে প্রশংসা করেছেন স্ক্যালোনি ও টুখাল। আটলান্টায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদের ম্যাচ প্রিভিউ। দুই দল একটা দ্বৈরথ। বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ 2 যুগ পর মুখোমুখি হওয়ার অপেক্ষায় ইংল্যান্ড ও আর্জেন্টিনা। যদিও এই লড়াই কখনোই সীমাবদ্ধ থাকে না শুধু ফুটবল মাঠে। বিশ্বকাপে এই দুই দলের লড়াই মানেই ফুটবল ইতিহাসে অন্যরকম এক রোমাঞ্চ। যতবারই ইংল্যান্ড আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে, জন্ম দিয়েছে নতুন বিতর্ক আর আলোচনার। 86-তে ম্যারাডোনার হ্যান্ড অফ গড আর 98-এ ডেভিড বেকহ্যামের লাল কার্ড। উত্তেজনার সব রসদ আছে এই দ্বৈরথে। নিজের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার অপেক্ষায় লিওনেল মেসি। ম্যাচের আগে আটলান্টায় দলের সঙ্গে শেষ অনুশীলন সেশনে হাসি মুখেই দেখা গেছে লিটল ম্যাজিশিয়ানকে। দলে নেই কোনো সাসপেনশন বা ইনজুরি সমস্যাও। বিগ ম্যাচের আগে ঘুরে ফিরে আসছে 1982-র ফকল্যান্ড যুদ্ধর কথা। যদিও ম্যাচের আগে এসব নিয়ে ভাবতে চান না দু দলের কোচ। এটা একটা ফুটবল ম্যাচ, আমি সবকিছু এক করতে চাই না, বিশেষ করে অনেক আগে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে। আমাদের ইতিহাসে সেটা ছিল অত্যন্ত দুঃখজনক একটা সময় এবং এই বিষয়ে আমাদের খুব একটা কিছু করার নেই। আমি কোনো চাপ অনুভব করছি না, তবে বড় ম্যাচ তাই কিছুটা উদ্বিগ্ন। আর্জেন্টিনা দুর্দান্ত একটা দল, বিশেষ করে বলতে হয় মেসির কথা। তার পায়ে বল আসার সাথে সাথেই মুভমেন্ট শুরু হয়ে যায়, তাই অনেক বিষয়ের দিকেই আমাদের নজর রাখতে হবে। বিশ্বকাপে এখন পর্যন্ত 5 বার মুখোমুখি হয়েছে দু দল, যার 3টিতে জিতে এগিয়ে আছে ইংল্যান্ড। তবে আটলান্টায় এই পরিসংখ্যান যে খুব একটা কাজে আসবে না তা জানা আছে দু দলেরই। বিগ ম্যাচ, বিশ্বকাপের সেমিফাইনাল, এবং এই ম্যাচের আগে আর্জেন্টিনা দল নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। রেফারি তারা সুবিধা পাবে। একই সঙ্গে বারবার টেনে আনা হচ্ছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ঐতিহাসিক এক যুদ্ধের কথাও। তবে ফুটবলাররা সেসব কোনো কিছুতেই একেবারেই কান দিতে নারাজ। তাদের সবার লক্ষ্য একটাই, মাঠে তাদের সেরাটা দিয়ে ফাইনালের মঞ্চে নাম লেখানো। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ আর গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বিকেলে সংসদ অধিবেশনে সরকার প্রধান এই কথা বলেন। এছাড়াও স্বাধীনতার পর দায়িত্বপ্রাপ্তরা মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করতে পারেনি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ তালিকা তৈরির চেষ্টা করছে। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আরও বলেন, রাজধানীর খেলার মাঠ ও পার্কে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখা হবে। এবং একই সাথে সম্পূর্ণ কর্পোরেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন খেলার মাঠ এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে, জনগণের একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি বিশ্বাস করি আমাদের শহীদগণ এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন যে বাংলাদেশে ন্যায়পরায়ণতা এবং ন্যায় বিচারই হবে শেষ কথা, যে বাংলাদেশে ধনী অথবা গরিব কেউই বৈষম্যের শিকার হবেন না। এবং দৃঢ়ভাবে আমরা প্রত্যেকে বিশ্বাস করি সেই বাংলাদেশ, যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোন রকম ঠাঁই হবে না। মাননীয় স্পিকার, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। মাননীয় স্পিকার, পলাতক শেখ হাসিনা ও আওয়ামী ঘনিষ্ঠ ব্যক্তিদের পাচার হওয়া ৭৬,০০০ কোটি টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। ২০২৪-২৫ অর্থ বছরের প্রতিবেদন তুলে ধরে জানানো হয়, পাচার হওয়া সম্পদ ফেরতের অংশ হিসেবে বিভিন্ন দেশে এখনও পর্যন্ত ২১টি MLAR পাঠানো হয়েছে। রেড নোটিশ জারি হয়েছে 9টি। ভবিষ্যতের সম্পদ পাচারকারীদের পরিচয় দেখা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন BFIU প্রধান। প্রতিবেদন বলছে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৬৬,১৪৬ কোটি টাকার সম্পদ জব্দ করেছে যৌথ তদন্ত দল। চাঁদপুরে ডাকাতের হামলায় গৃহবধূ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরেকজন। ভোরে শাহরাস্তি পৌরসভার বাট্টলা গ্রামের ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে। আহত সুমিয়া জানান, গভীর রাতে বাড়ির জানালা ভেঙে মুখ বাঁধা দুই ব্যক্তি ভেতরে ঢুকে। এ সময় ঘুমিয়ে থাকা দুই জা রিগান আক্তার মিম ও সুমাইয়া শিশু সন্তানদের নিয়ে ঘুমিয়েছিলেন। তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতদের হামলায় রিগান আক্তার মিম নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মানবিক বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 21 ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দিয়ে সরকার প্রধান বলেছেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে এ খাতের সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। প্রাথমিকের সিলেবাসে পারিবারিক, সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ শিক্ষার মতো বিষয় অন্তর্ভুক্ত হবে বলেও জানান প্রধানমন্ত্রী। গানের মতোই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তা বিতর্কের মধ্য দিয়ে আবারও জানান দিল তারা। পড়ালেখার পাশাপাশি নিজেদের তারা বিকশিত করছে কবিতা, নাচ, গান ও বিতর্কের মতো নানা চর্চায়। সেটা যদি হয় টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যাওয়া। সকালে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন খুদে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট। অনুষ্ঠানে সারা দেশ থেকে বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিত বিজয়ী শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন সরকার প্রধান। সম্মাননা দেয়া হয় শ্রেষ্ঠ শিক্ষক, ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকেও। পরে শিক্ষা খাত নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনাদের ট্রেনিং আরো কিভাবে বেটার করা যায়, কিভাবে আরো বেটার ট্রেনিং দেওয়া যায়, সেটির ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করছি। আমি আশা করি ইনশাআল্লাহ অতি শীঘ্র আমরা এই কাজটি শুরু করতে পারবো। মেয়েদের পড়ালেখার সুযোগ আরো বিস্তৃত করার জন্য আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সকল বাচ্চাকে আমরা নতুন স্কুল ড্রেস দেবো ইনশাআল্লাহ। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে যাতে মানবিক হয়ে গড়ে ওঠে শিক্ষার্থীরা। একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী, সুন্দর, ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো।
আগামী দিনের সিলেবাসগুলোর মধ্যে পারিবারিক ভ্যালুজ বলেন, সামাজিক ভ্যালুজ বলেন, ধর্মীয় ভ্যালুজ বলেন, এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। শিক্ষক বৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে দয়া করে সাহায্য করুন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। এর আগে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে নিম গাছ লাগিয়ে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দুঃখ প্রকাশের পর শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। পদযাত্রা নিয়ে সচিবালয় এলাকায় পৌঁছালে ব্যারিকেড দিয়ে কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। পরে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেন তারা। এদিকে সড়ক অবরোধ করায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে বুধবারও পদযাত্রা করে আন্দোলনরত এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। বুধবার দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি নিয়ে সায়েন্স ল্যাব মোড় থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে তারা। পরে শিক্ষা ভবন মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকে যায় পদযাত্রাটি। সেখানে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা, তুলে ধরেন নিজেদের দাবি দেওয়া। শিক্ষামন্ত্রী পাইছি আমরা কি মুরগি, আমরা কি ফার্মের মুরগি? উনি বলে যে আমেরিকান স্টাইলে পড়াশোনা করাবে। হ্যাঁ আচ্ছা করাক, আমার তো সমস্যা নেই, করাক। উনি না করে এক্সাম দেয় আমেরিকান স্টাইলে, এগুলো কি? অনিশ্চয়ের ভিতরে আমাদেরকে থাকতে হয় কেন? আমরা তো এইচএসসি পরীক্ষার্থী, আমরা সিরিয়াস একটা এক্সাম, আমাদের তো জানতে হবে কালকে পরীক্ষা হবে কিনা। এ সময় শিক্ষার্থীদের দাবি জানাতে 5 জনের প্রতিনিধি দলকে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার পরামর্শ দেয় আইন শৃঙ্খলা বাহিনী। কালকেও 20 জনকে ভিতরে নিয়ে গেছিল, কে গেছিল না কিনা? হ্যাঁ, যাওয়ার পরে কি করছে? বাইরেতে সুন্দর কাছে দিয়া দিছে একবারে, তাই না? এখন বাইরেতে মাছ, আজকেও কি আমার ভাইকে মার খাবো? হ্যাঁ, যদি কথা বলতে হয়, যেহেতু তোমরা একমত না, অবশ্যই তারা বাইরে এসে কথা বলবে, নাহলে আমরা রাস্তায় থাকবো। শিক্ষার্থীরা বলছে নিজের বিদ্রূপ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রী ক্ষমা চাইলেও দাবি পূরণ নিয়ে কোনো কথা বলেননি। এদিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও জড়ো হয় এইচএসসি পরীক্ষার্থীদের আরেকটি অংশ। এ সময় সড়ক অবরোধ করে নানান স্লোগান দেয় তারা। শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেন বেশ কয়েকজন অভিভাবকও। আমার বাচ্চারা আমি এত কষ্ট করে পড়াশোনা করাইছি, কিন্তু আমার বাচ্চা প্রশ্নটা যে এত হার্ড করছে, তার জন্য আমার বাচ্চারা A+ পাইবো না। গাইডের কোনো প্রশ্নই নাই, তারা সব বাইরেতে বুয়েটে প্রশ্ন করে বসেছে এরা। পরে তারা উত্তরার সড়ক ছেড়ে ট্রাক ও বাসে করে শিক্ষা ভবনের সামনে আন্দোলনরতদের সঙ্গে যোগ দেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভারী বর্ষণের কারণে যারা এইচএসসি পরীক্ষা দিতে পারেনি, চট্টগ্রাম বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নে তারা পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সংসদে প্রশ্নোত্তরে মন্ত্রী জানান, এরই মধ্যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় ভুল প্রশ্ন প্রণয়নে দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভুল প্রশ্নের শিক্ষার্থীরা পুরো নম্বর পাবে বলেও জানিয়েছেন তিনি। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নপত্র প্রণয়নের দায়ী ব্যক্তিদের ইতিমধ্যেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। আওয়ামী লীগের ভাগ্য আইনে নির্ধারিত হবে বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কোনো দলের রাজনীতি নিষিদ্ধের ইচ্ছা নেই সরকারের। দেশে ফিরলেই শেখ হাসিনার রায় কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থানের বাক বদলের দিন অনুষ্ঠানে মন্ত্রী জানান, সংবিধানের 47 ধারা অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা সম্ভব। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা ঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, তাদের ভাগ্য নির্ধারিত হবে মাফিয়া দল হিসেবে। 24-এর গণঅভ্যুত্থানকে স্মরণ করে সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের কৃতিত্ব কারো একার নয়, দেশের জনগণও এই আন্দোলনে অংশ নিয়েছে, কৃতিত্ব সবারই। আমি তখন নির্বাচনে, কিন্তু আমার সমস্ত মনোযোগ, আমার সমস্ত আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে। তদন্ত পরিচালনা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের মুখোমুখি করা যাবে। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 47-এ সেটা বলা আছে, ব্যক্তি এবং সংগঠন উভয়েরই বিচার করা যাবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে। সুতরাং বাংলাদেশের সকল কিছুরই হিসাব নেওয়া হবে, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিচয় শনাক্ত করে গেজেটভুক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তিনি জানিয়েছেন, শহীদদের শনাক্ত করার পাশাপাশি
হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন শেষে তিনি বলেন, ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জেও গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা। 24 জুলাইয়ের কোটা সংস্কারের দাবি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। আন্দোলন দমনের নামে চলে নির্বিচারে হত্যাকাণ্ড, হামলা। তৎকালীন আওয়ামী অস্ত্রধারী ক্যাডাররা হত্যা, হামলার পাশাপাশি গুম করে লাশও। অভিযোগ আছে ঠিকানা জানার পরেও অজ্ঞাত পরিচয় দেখিয়ে দাফন করা হয়েছে অনেক লাশ। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেয়ারিশভাবে দাফন করেছে। তারা কেউ বেয়ারিশ না, তারা সবাই ওয়ারিশ। আমার ভাইয়ের নাচ আমার পায়ে দিবেন। আমার ভাইয়ের একটা হাড্ডি যদি থাকে আমি গ্রামের বাড়ি নিয়ে আমি দাফন করবো। আমি কবর নেই, আমার ভাইয়ের কবর নাই। এটা কবরে দিয়ে ফাইটে রয়েছে। আমি চিকিৎসা পড়লাম যে এই যে আমরা গাছ, এই আমার ছেলের কবর। তারপরে আমি পড়তে বিশুদ্ধ বাড়ি চলে যেতাম, কেউ আমার বাড়িতে আটকে রাখতো না। জুলাই হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন দেয় জাতিসংঘ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আইন কর্মকর্তার দাবি, নতুন করে গণকবরের সন্ধান মিলেছে। সব মরদেহ শনাক্তের পর প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। জুলাই শহীদ কয়জন, এইটি আমরা এবং নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে কতগুলো, এইগুলি যখন আমরা আপনি যোগফল দেখবেন তখন দেখবেন যে 1400 থেকে বেশি হয়ে যেতে পারে। কিন্তু যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে 1400 শহীদ, আমরা আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরও বেড়ে যেতে পারে। জানান, জুলাই আন্দোলনে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে। তদন্ত চলছে সে বিষয়েও। নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো মানুষকে। ওই হাসপাতাল কর্তৃপক্ষ, আবারও বলছি, সেই হাসপাতাল কর্তৃপক্ষ যারা ওই সাথে সংশ্লিষ্ট আছেন এবং যাদেরকে ভাসিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়ে আমরা জোরালো তদন্ত কাজ চলছে। যারা শহীদ হয়েছিল তাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি, তাদের গেজেটভুক্ত হয়েছে। প্রত্যেকটি গণকবরে আমাদের যে ডিএনএর মাধ্যমে আমাদের সেই শহীদদের লাশ শনাক্তকরণের জন্য আমাদের ইনভেস্টিগেশনের পক্ষ থেকে আমরা সেইভাবে কাজ করেছি। অনেকে ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা কিছু কিছু রিপোর্ট আমরা পেয়েছি। আরও আমাদের তদন্ত অব্যাহত আছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত সবার বিচার নিশ্চিত করা হবে বলেও জানান আইসিটির প্রধান কৌশলী। তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার আপিলের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত স্মরণগাথায় জুলাই বিপ্লবের দিনগুলি শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, বিচার ও সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বিএনপি সরকারকেও জুলাই আন্দোলনের চেতনা ধারণের প্রমাণ দিতে হবে। সংসদের মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ উপস্থিত রয়েছেন সেই অনুষ্ঠানে। শেখ হাসিনার মামলার আপিলের রায় যখন হয়েছে, আপিল করার সুযোগ ছিল 30 দিন। সেই 30 দিনে শেখ হাসিনার পক্ষ থেকে কেউ আপিল করে নাই, ফলে শেখ হাসিনার মামলার রায় কোনো আপিলের সুযোগ নাই। এবং আমরা আশা রাখি সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত কমপ্লিট জাস্টিস হিসেবে শেখ হাসিনার যে ফাঁসির রায়, সেই রায়কে বহাল রেখে সেটাকে কার্যকরের ঘোষণা দেবে। সে আপনি আশা মাত্র এই দেশ। বিচারের ব্যাপারে অগ্রগতি চাই এই সরকারের কাছ থেকে। দ্বিতীয়ত, সংস্কারের প্রশ্নে আমরা মনে করি বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে এদেশের গণ অভ্যুত্থানকামী, পরিবর্তনকামী মানুষের সাথে প্রতারণা করেছে। বন্যায় সর্বস্ব হারিয়ে দিশেহারা দুর্গত মানুষ, ভাঙা ঘরবাড়ি মেরামত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই। চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় মানবেতর দিন পার করছে শত শত পরিবার। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ করে দেবে সরকার। আর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী বলেছেন, ত্রাণ নিয়ে অনিয়ম করলে ছাড় দেয়া হবে না। বন্যায় ভেসে গেছে বেঁচে থাকার সম্বল, মাথা গোঁজার ঠাঁই নেই দুর্গত হাজারো মানুষের। গত 2 দিন ধরে বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরলেও এখনো লড়াই ঘুরে দাঁড়ানোর। পানি নেমে গেছে, কিন্তু ফুট কাদা ওখানে দেবাল দেওয়া সব পড়ে গেছে। জনফাঁসি নদীও গেছে,
এই জন্য মানে হন গাড়ি করে আসতে পারে না। এদিকে বাঁশখালীতে খাল খনন ও দুর্গত এলাকা পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পেলে ছাড় দেওয়া হবে না। আমরা অ্যাসেসমেন্ট পেয়ে গেলে তাদের গৃহ নির্মাণের জন্য মঞ্জুরি দিব এবং কাউকে কাউকে আমরা ঢেউটিন দিয়ে সহযোগিতা করব। প্লাবিত মানুষের ক্ষেত্রে কোনো রাজনীতি নাই, যারাই দুর্গত তাদেরকে ত্রাণ দিতে হবে। রাঙামাটি বান্দরবানে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বান্দরবানে বন্যায় প্রায় 12,500 পরিবার ক্ষতিগ্রস্ত। শহরের বালাঘাটা এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ করে দেবে সরকার। বন্যার কারণে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে প্রতিটি ঘরবাড়ি সরকারের উদ্যোগে আমরা ইনশাল্লাহ মেরামত করে দেব। হবিগঞ্জে কয়েকদিন ধরে প্লাবিত 35টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে দিন কাটছে হাজারো পানিবন্দী মানুষের। শনিবার 18 জুলাই থেকে 4 বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 17-18 তারিখে আমরা বিশেষ করে চট্টগ্রামে একটা ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম ডিভিশন এর সাথে সাথে কোস্টাল বেল্টের কিছু এলাকা এবং আরও হচ্ছে ময়মনসিংহ, সিলেট, রংপুর এইসব জায়গায় ভারী বর্ষণ সম্ভাবনা আছে, তবে এটা খুব স্বল্পমেয়াদী। এদিকে লঘুচাপের কারণে কক্সবাজার, চট্টগ্রাম সহ 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বন্যায় কক্সবাজার জেলায় 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। 4,211 হেক্টর ফসলি জমির পাশাপাশি ক্ষতির শিকার 43,210 জন কৃষক। 44টি স্থানে বেড়িবাঁধের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মৎস্য খাতে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1,000 কোটি টাকা। জেলা প্রশাসনের প্রাথমিক তালিকায় ক্ষতির এসব তথ্য উঠে এসেছে। বুলবুল রেজা রিপোর্ট। নতুন করে হয়নি বৃষ্টি। কক্সবাজার সদর, রামু ও মাতামুহুরী থেকে নেমে গেছে পানি, তবে নিম্নাঞ্চল হওয়ায় চকরিয়া ও পেকুয়া উপজেলা থেকে বন্যার পানি নামতে দেরি হচ্ছে। এই 2 উপজেলার অধিকাংশ মানুষ এখনও পানিবন্দী। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যার প্রভাবে জেলার 10টি উপজেলার 71টি ইউনিয়নের মধ্যে 70টি কম বেশি প্লাবিত হয়েছে। 5টি পৌরসভার মধ্যে 4টির বাসিন্দারা বন্যায় ক্ষতিগ্রস্ত। সব মিলে জেলায় অন্তত 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। বন্যা ও পাহাড় ধসে জেলায় 15 রোহিঙ্গা সহ মৃত্যু হয়েছে 31 জনের। কুরিয়া, মাতামুহুরী, পেকুয়া, সদর এবং রামু এই 5টি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির কারণে আরও অন্যান্য কিছু জেলা উপজেলা হয়েছে, বিশেষ করে মহেশখালী কিছু বাড়িঘর হয়তো ভেঙে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকা অনুযায়ী বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য খাত। জেলার 61টি ইউনিয়নের 3,918টি পুকুর ও 453টি চিংড়ির ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে 385 টন চিংড়ি ও 221 লাখ চিংড়ির পোনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় 47 কোটি টাকা। 4,211 হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার পাশাপাশি মোট ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 43,210 জন। 44টি জায়গায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিজ কালভার্টের সংখ্যা 58টি। পানি উন্নয়ন বোর্ডের প্রায় 44টি স্থানে বাঁধ ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর সড়ক জনবিভাগে 15 কিলোমিটার রাস্তা কিছুটা ক্ষতিগ্রস্ত। পানিতে নিমজ্জিত রাস্তা, আপনার গ্রামীণ রাস্তা যেটা এলজিডির আওতায়, সেটা 300 কিলোমিটার। মৎস্য ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, পুকুর নিমজ্জিত হয়। এর পাশাপাশি বাড়িঘর যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, মাটির ঘর কিংবা নিম্নাঞ্চল এগুলো করছে। এছাড়াও প্রায় 20 কিলোমিটার রাস্তার ক্ষতি হয়েছে। জেলায় সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় 1,000 কোটি টাকা। 12 জুলাইয়ের পর বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও অনেক মানুষ পানিবন্দী। বন্যা দুর্গত এলাকার বাসিন্দারা বিশুদ্ধ পানিসহ খাদ্য সংকটে রয়েছেন। তবে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। বুলবুল রেজা, সময় সংবাদ, কক্সবাজার। বন্যার প্রভাব সত্ত্বেও পর্যাপ্ত প্রস্তুতি না থাকার অভিযোগ উঠেছে মাঠ প্রশাসনের বিরুদ্ধে। যদিও কর্মকর্তাদের দাবি সতর্ক করার পরও আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা ভুক্তভোগীদের। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে পাহাড়ি ঢল, সব মিলিয়ে এবার বন্যার ভয়াবহ রূপ দেখেছে পার্বত্য 3 জেলা। এখনো পানিতে তলিয়ে আছে এলাকার পর এলাকা। মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো মানুষ।
1 জুলাই থেকেই বন্যার সতর্কবার্তা দিয়ে আসছিল আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড, কিন্তু সেই বার্তা আমলে নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, কোনো প্রতিরোধ ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। বন্যা হওয়ার আগে তো মাইকিং করে দেয়, এখানে কেউ মাইকিংই করে নাই, কিছু করে নাই, কিন্তু আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। যেভাবে পানি উঠে এভাবে কেউ জানে না যে এতটুকু পানি উঠবে। জেলা প্রশাসক নির্দেশ দেওয়া হয় নাই, কোনো স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান কোনো নির্দেশ দেওয়া হয়নি, হঠাৎ করে পানি হয়ে গেছে। শুধু তাই নয়, মাইকিং করে সতর্ক করা হলেও আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা মানুষের। রাঙ্গামাটি জেলায় যে আবহাওয়া অফিসটি আছে সেটা আসলে জনবল খুবই কম এবং তারা তাদের তথ্যটি মেইলের মাধ্যমে আমাকে দিয়ে থাকেন এবং আমি যেটা পাই সেটা আমি আমার তরফ থেকে জানিয়ে দিই। মাইকিং করে মানুষজনকে সরিয়ে আনার কার্যক্রমটি বেশ অনেক দিন থেকেই চলমান। অনেক ক্ষেত্রে গবাদি পশু সহ অন্যান্য বিলঙ্গিংস যেগুলি থাকে সেটি ফেলে মানুষজন আসতে চায় না। ক্রমেই পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির তথ্য জানাচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। যদিও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, বৃহস্পতি শুক্রবার থেকে আবারও বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা। শঙ্কা আছে দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার। চট্টগ্রামের অঞ্চলে যে বান্দরবান এবং কক্সবাজার জেলার সঙ্গে এবং মাতামুহুরী নদী ছিল, ওগুলো বর্তমানে বিপদসীমার নিচে নেমে এসেছে। পানি সমতল বর্তমানে হ্রাস পাচ্ছে। উত্তর পূর্বাঞ্চলে কিছু স্টেশন এবং উত্তরাঞ্চলে কিছু স্টেশন বিপদসীমার উপরে অবস্থান করছে। আশঙ্কা করছে যে কাউনিয়া পয়েন্ট অর্থাৎ ডালিয়ার পয়েন্টের যে নিচে রয়েছে কাউনিয়া উপজেলায়, সেই পয়েন্টে হয়তো সাময়িকভাবে বিপদসীমা অতিক্রম করতে পারে। বন্যায় চট্টগ্রামে 13 জন, বান্দরবানে 1 জন এবং কক্সবাজারে মৃত্যু হয়েছে 31 জনের। উত্তর পূর্বাঞ্চল বন্যার পানিতে ডুবে যাওয়ার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সহ স্থানীয় প্রশাসনকে সজাগ থাকার আহ্বান সংশ্লিষ্টদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ঢাকাকে বাসযোগ্য করতে সিটি কর্পোরেশনকে নগর সরকারে রূপান্তর করতে চায় সরকার। বুধবার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সেমিনারে প্রধানমন্ত্রী এমন পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ঢাকাকে বাঁচাতে রাজনৈতিক মতবিরোধের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। বুড়িগঙ্গার তীরে ১৬১০ সালে ঢাকা শহরের গোড়াপত্তন। ৪০০ বছর ধরেই বাড়ছে নগরীর পরিধি। জাতিসংঘের ২০২৫ সালের তথ্য অনুযায়ী ঢাকায় ৩.৫ কোটির বেশি মানুষের বসবাস। শহর থেকে মহানগরীতে রূপ নিলেও বাসযোগ্যতার মানদণ্ডে ঢাকার অবস্থান তলানির দিকে। প্রতি বর্ষা মৌসুমেই জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে বিস্তর প্রশ্ন। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ঢাকা উত্তর সিটির সেমিনারে অংশ নিয়ে নগর ব্যবস্থাপনায় নানা জটিলতার কথা তুলে ধরেন সেবাদাতা সংস্থার প্রতিনিধিরা। হাতিরঝিল করার উদ্দেশ্য ছিল যে একটা সুন্দর পরিবেশ, এখান থেকে অক্সিজেন আসবে, এখান থেকে মানুষ একটা ভালো পরিবেশ পাবে। কিন্তু আপনারা কি দেখছেন যে আজকে হাতিরঝিলের কি অবস্থা? কারণটা কিন্তু অনলি এই বর্জ্য ম্যানেজমেন্ট। এই মহানগরী জনগণের নগর এবং এই জনগণকে নিয়ে কাজ না করলে টোটাল যে সফলতা এটা পাওয়াটা অনেকটা দুর্বিষহ। দীর্ঘদিনের সমস্যা নিরসনে সময় প্রয়োজন হলেও এখন থেকেই সচেতনতা তৈরির কাজ জোরদারের তাগিদ নীতি নির্ধারকদের। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে উঠতে আমাদের সময় লাগবে। আমাদের যে ফেইলিওরগুলো রয়েছে সেই ফেইলিওর থেকে আমাদের লেসন নিতে হবে এবং সামনের দিনে যে যাত্রা সেই যাত্রাটা আমাদের অব্যাহত রাখতে হবে। একটি নতুন শহর গড়ার লক্ষ্য নিয়ে আমাদের সবচেয়ে বড় যে বিষয়টি দরকার সেটি হচ্ছে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। সেবাদাতা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের জটিলতা কাটাতে নগর সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, বুড়িগঙ্গা তুরাগ বাঁচাতে না পারলে ঢাকাকে বাঁচানো যাবে না। আমরা যদি এই সিটি কর্পোরেশনগুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার হয়েছে এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন, তা না হলে এই সমস্যার সমাধান সহজে হবে না। আমরা এটাকে নিয়ে সিরিয়াসলি চিন্তা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অত্যন্ত সিরিয়াস, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে যে আমরা এই বুড়িগঙ্গাকে আমরা ঠিক করার কোনো চেষ্টা করতে পারি না, আমরা তুরাগকে ঠিক করার চেষ্টা করতে পারি, কারণ ঢাকা শহর বেঁচে থাকবে কিন্তু এই নদীগুলোর উপরে। পরিচ্ছন্ন দেশ গড়তে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকেই সচেতনতা তৈরিতে জোর দেন স্থানীয় সরকার মন্ত্রী। জনসচেতনতা সৃষ্টি করে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নতুন ঋণ কর্মসূচির আলোচনায় বাজেটে কর ছাড়ের যৌক্তিকতা জানতে চেয়েছে IMF। আয়কর ও ভ্যাট আদায় বাড়াতে কতটা উদ্যোগী এনবিআর, সেই প্রশ্ন সামনে এনেছেন বাংলাদেশ সফররত সংস্থাটির প্রতিনিধিরা। যেখানে কর জিডিপির হার বাড়াতে বকেয়া আদায়ে জোর দেওয়ার কথা জানিয়েছে এনবিআর। বিশ্লেষকরা বলছেন, কোনো দাতা গোষ্ঠীর চাপে নয়, বরং নিজেদের স্বার্থেই রাজস্ব আদায় বাড়ানোর বিকল্প নেই।
নতুন ঋণ কর্মসূচির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকের পর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সঙ্গেও সভা করেছে ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দল। প্রাথমিক আলোচনায় সদ্য ঘোষিত 2026-27 অর্থ বছরের বাজেটে কর ছাড়ের যৌক্তিকতা জানতে চেয়েছে IMF। এছাড়া রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে আয়কর ও মূল্য সংযোজন কর আদায়ে সংস্কারের অগ্রগতিও জানতে চায় সংস্থাটি। সোমবার রাজস্ব ভবনে অনুষ্ঠিত বৈঠকে এনবিআর এর নবনিযুক্ত চেয়ারম্যানের উপস্থিতিতে কর জিডিপির হার বাড়ানোর পরিকল্পনা জানতে চায় IMF। উত্তরে পূর্ণাঙ্গ অটোমেশন ও করজাল সম্প্রসারণের কথা জানায় এনবিআর মানে আমার কিন্তু রাজস্ব আহরণের একটা যন্ত্র। এই ক্ষেত্রে কিভাবে আর্টিকুলেট করে আমি করদাতাকে অধিক চাপ না দিয়ে তার কাছ থেকে ন্যায্য করটা বের করে আনতে পারবো, সেটাই হচ্ছে আর্ট। বিশ্লেষকরা বলছেন IMF এর চাপে নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থেই রাজস্ব আদায় মাঠ পর্যায়ে বাড়াতে হবে নজরদারি। যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেটা হয়তো এক বছরে আদায় করা কষ্টকর, কিন্তু এর থেকেও বেশি পটেনশিয়ালিটি এই অর্থনীতির রয়েছে রাজস্ব আদায়ের। কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবৃদ্ধির জন্য এবং উৎপাদনের সম্পৃক্তির জন্য বেসরকারি খাতের জন্য অব্যাহত অর্থপ্রবাহ আসা দরকার। নতুন কর্মসূচিতে $450 থেকে $500 কোটি ঋণ পেতে পারে বাংলাদেশ। প্রতিনিধি দলের মূল্যায়ন ইতিবাচক হলে যা মিলতে পারে আগামী অক্টোবরে IMF ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার পর। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাকের বিশ্ববাজারে নিজেদের অবস্থান হারাচ্ছে বাংলাদেশ, এমন শঙ্কার কথা জানিয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO। সংস্থাটির তথ্য 2025 সালে বাংলাদেশের বাজার হিস্সা কমে নেমেছে 6.76%, যেখানে প্রবৃদ্ধি 1% নিচে, আর 10.5% বেশি প্রবৃদ্ধি নিয়ে দ্রুত এগিয়ে চলা ভিয়েতনামের দখলে এসেছে বাজারে 6.53%। চীনের হারানো বাজার দখলে দাপট দেখাচ্ছে প্রতিবেশী দেশ ভারতও। বৈশ্বিক সক্ষমতায় ক্রমেই পিছিয়ে পড়ছে দেশের প্রধান রপ্তানি খাত ও বিশ্ববাজারে দ্বিতীয় শীর্ষ যোগানদাতা বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সর্বশেষ প্রতিবেদনের তথ্য, এক বছরের 4% প্রবৃদ্ধি নিয়ে 2025 সালে তৈরি পোশাকের বৈশ্বিক বাজারের আকার দাঁড়িয়েছে $574 বিলিয়ন 46 কোটি। তবে ক্রমবর্ধমান এই বাজার ধরার প্রতিযোগিতায় বেশ পিছিয়ে বাংলাদেশ। ওই বছর $3,882 কোটি পোশাক রপ্তানি করে তালিকায় দ্বিতীয় অবস্থান ধরে রাখলেও বছর ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 0.89%। এক বছর বাজার হিস্সা 7% থেকে নেমেছে 6.76%। বাজার দখলে বাংলাদেশ সুবিধা করতে না পারলেও বড় প্রবৃদ্ধি নিশ্চিত করেছে পোশাক রপ্তানিকারক তৃতীয় শীর্ষ দেশ ভিয়েতনাম। 2025 সালে ভিয়েতনামের প্রবৃদ্ধি হয়েছে 10.53%। রপ্তানি করেছে $3,751 কোটি পোশাক, যা বাংলাদেশের চেয়ে মাত্র $131 কোটি কম। বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলে বাজারের 6.53% দখলেও নিয়েছে দেশটি। তৈরি পোশাকের বিশ্ববাজারে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া প্রতিবেশী দেশ ভারতও। গেল বছর $1,726 কোটি পোশাক রপ্তানি করা দেশটির প্রবৃদ্ধি হয়েছে 5.47%। দখলে এসেছে বিশ্ববাজারের 3%। এ সময়ে $15,711 কোটি পোশাক রপ্তানি করে প্রথম অবস্থান ধরে রেখেছে চীন। বাজারের 57.35% দেশটি দখলে রাখলেও বছর ব্যবধানে প্রায় 5% কমেছে প্রবৃদ্ধি। বড় ব্যবধানে কমেছে বাজার হিস্সাও। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। তীব্র জ্বালানি সংকটের মধ্যে বছরে চুরি আর অপচয় হচ্ছে 6,000 কোটি টাকার গ্যাস। জ্বালানি বিভাগের লক্ষ্য সিস্টেম লস ও 6% নামিয়ে আনা, কিন্তু বিতরণ কোম্পানিগুলো ব্যর্থ হওয়ায় এখনও এই লোকসান 9%-এরও বেশি। তিতাস গ্যাস বলছে লক্ষ্য পূরণে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে কঠোর হওয়ার পাশাপাশি লিকেজ বন্ধে পাইপলাইন রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে। সুমন সরকারের ছবিতে ফারুক ভিয়ার অবিনের রিপোর্ট। ঢাকার অদূরে আশুলিয়া এলাকায় রফতানিমুখী একটি স্পিনিং মিলের চিত্র। নেই গ্যাসের পর্যাপ্ত চাপ ও সরবরাহ, তাই বন্ধ একটি জেনারেটর, অন্যটিও চলছে কোনো মতে। হোঁচট খাচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদন। জ্বালানি সংকটে এভাবেই ধুঁকছে দেশের শিল্প খাত। 240 ব্যাগ প্রোডাকশন হওয়ার কথা, যেখানে
সেখানে হচ্ছে হলো 110 ব্যাগ থেকে 20 ব্যাগ। দুপুর 2টা পর্যন্ত আমাদের গ্যাস থাকে না, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা অন টাইমে শিপমেন্ট দিতে পারি না, এর জন্য ওটির হার বেড়ে যায়। হিউজ প্রোডাকশনের ক্ষতি হচ্ছে আর কি। পার ডে 30,000 পিস প্রোডাকশন হওয়ার কথা, সেখানে হচ্ছে 5,000 থেকে 10,000 15,000 পিস। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় ফিলিং স্টেশনগুলোর সামনে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি, আর এতে নষ্ট কর্মঘণ্টার বড় একটি অংশ। আমার কোনো সিএনজি পাম্পে নাই যে 2 থেকে 3 ঘন্টা লাগে না। তাড়াইটা পর্যন্ত সিরিয়াল দিয়ে পরে আমি গ্যাস নিছি। 200-300 গাড়ির পিছনে সিরিয়াল 2 ঘন্টা 3 ঘন্টা লাগে যায় গ্যাস পাইতে হইতে। সংকটময় এই অবস্থার উল্টো পিঠে আরেক করুণ বাস্তবতা। গ্রাহক যখন তীব্র সংকটে ভুগছে, তখন নানা উপায়ে নষ্ট হচ্ছে মূল্যবান এই জ্বালানি সম্পদ। চুরি, অবৈধ সংযোগ, জরাজীর্ণ পাইপলাইনের কারণে সিস্টেম লসের নামে বছরে যে পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে, তার মূল্য প্রায় 6,000 কোটি টাকা। আর এই লোকসান কমাতে নানা লক্ষ্যমাত্রা দেয়া হলেও তা পূরণে ব্যর্থ বিতরণ কোম্পানিগুলো। এখনও সিস্টেম লস 9% উপরে, অথচ কথা ছিল তা 6% নামিয়ে আনার। সবচেয়ে বড় বিতরণ প্রতিষ্ঠান তিতাস গ্যাস বলছে, লক্ষ্যমাত্রা পূরণে জোর দেওয়া হচ্ছে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন শাস্তিমূলক ব্যবস্থা ও পাইপলাইন মেরামতে। আমরা প্রতিনিয়তই অভিযান চালাচ্ছি। আমাদের নিয়মিত মোবাইল কোর্ট হচ্ছে, অবৈধ সংযোগ যেন না হয়, এবং লিকেজ মেরামতের জন্য আমাদের ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে, কোথাও ঠিকাদার নিয়োগ হয়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করেন, কেবল আমলাতান্ত্রিক নির্দেশনা কিংবা লক্ষ্যমাত্রা নয়, সিস্টেম লস কমাতে প্রয়োজন কঠোর প্রশাসনিক ব্যবস্থা। যে যার দায়িত্ব যেটা বলা আছে আইনে, সেই দায়িত্ব পালনে কোনো রকম শিথিলতা হলে তার চাকরি থাকবে না। এই জায়গায় সরকারকে ফিরে আসতে হবে, এবং জ্বালানি বিভাগ হতে পারে তার উদাহরণ এবং দৃষ্টান্ত। বর্তমানে দেশে 4,000 মিলিয়ন ঘনফুটের বেশি চাহিদা থাকলেও যোগান দেয়া যাচ্ছে মাত্র 2,600 থেকে 2,700 মিলিয়ন ঘনফুট গ্যাস। জ্বালানি সংকটে ঢুকছে দেশের শিল্প, ব্যবসা বাণিজ্য, যানবাহন সহ নানা খাত। বিপরীতে ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে প্রতি বছর হাওয়া হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার গ্যাস। আর এই সিস্টেম লস নিয়ন্ত্রণ করতে পারলে দেশের জ্বালানি সংকট কিছুটা হলেও কমানো সম্ভব হতো বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্কের বাজারে এখন নকলের থাবা। একসময় পলু পোকা থেকে তৈরি খাঁটি রেশম সুতার স্থান দখল করেছে চীন থেকে আসা সস্তা সিনথেটিক সুতা। আর এই কৃত্রিম সুতাকেই আসল সিল্ক বলে চড়া দামে বিক্রি করা হচ্ছে সাধারণ ক্রেতাদের কাছে। ভোক্তারা বলছেন তারা প্রতারিত হচ্ছেন, আর ব্যবসায়ীদের দাবি এটি সিল্কেরই অংশ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। 2 যুগ আগেও কারিগরদের কর্মব্যস্ততায় মুখর ছিল রাজশাহী নগরীর সপুরার অর্ধশত সিল্কের কারখানা। দেশি পলুপোকার সুতার আকালকে পুঁজি করে বাজারে এখন সয়লাভ চীনা সিনথেটিক সুতা। 1 মাস দুধপাতা খাবার পর পলুপোকার লালা থেকে তৈরি প্রাকৃতিক রেশম সুতা আর চীনা সিনথেটিক সুতার গুণগত মান আলাদা। বর্তমানে 8টি কারখানায় তৈরি করা পোশাক 6টি শোরুমে বিক্রি করা হচ্ছে সফট সিল্ক, র সিল্ক, মসলিন সিল্ক, বলাকা সিল্ক, মটকা সিল্ক, এন্ডি সিল্ক, দুপিয়ান সিল্ক নামে। তবে কারখানাগুলোতে কাজ করা কারিগরদের ভাষ্য, দেশে উৎপাদিত সিল্কের সুতা হলুদ আর চায়না থেকে আনা সুতার রং সাদা। উৎপাদন কম হওয়ায় দেশে প্রতি কেজি সুতা 12,000 টাকায় বিক্রি হলেও চায়না থেকে আমদানিকৃত সুতার দাম পড়ে 9,000 টাকা। ওই হলুদ সুতাটা একটু কম হয়, আর চায়নাটাই বেশি হয়। চায়না শাড়ির বেশি চাহিদা, ওইটা একটু কম। এটার বেশি চাহিদা, আর এটা এটা পোকা থেকে তৈরি হয়, এটার খাটনি বেশি। ক্রেতাদের অভিযোগ, চীনা সিনথেটিক সুতা দিয়ে তৈরি পোশাক আসল সিল্ক বলে চালিয়ে দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। আমাদের আম্মুরা একদম খাঁটিটা পেয়েছে, আমার পরের জেনারেশন ওরা ইভেন বুঝবেও না যে আসলে সিল্ক জিনিসটা কি। রেশমের জন্য রাজশাহী বিখ্যাত, কিন্তু এখানে যদি না করে এটা বাইরে থেকে নিয়ে আসলে অবশ্যই এটা একটা ব্যাড ইফেক্ট হচ্ছে। তবে এই অভিযোগ মানতে নারাজ সিল্ক ব্যবসায়ীরা। সিল্কের সুতোর সঙ্গে আপনি অন্য কিছু মিশিয়ে সিল্ক বলে চালানোর কোনো চেষ্টা সিল্ক পলিতে এ ধরনের কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই। এটা কোনো অবকাশ নেই, আমরা যেটা উৎপাদন করছি এটা পিওর সিল্কই উৎপাদন করছি। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, ক্রেতারা প্রতারিত হচ্ছে এমন অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। অন্যদিকে রেশম শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর। যদি এরকম ইস্যু থাকে সেটা অবশ্যই আমাদের দেখা উচিত, আমরা এটা দেখবো অবশ্যই। আমাদের কি পদক্ষেপ নেওয়া যায় এই জন্য আশা, এবং আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আমরা কার্যকর পদক্ষেপ নিব। সংশ্লিষ্টরা জানান, মাত্র 20% রেশমি সুতা দেশে তৈরি হলেও 80% সুতা আনা হয় চীন থেকে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত রিসেপশন অ্যান্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠানে একত্র হন 2025 ও 26 সেশনে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতিপ্রাপ্ত নবীন আইনজীবীরা। সেন্টার ফর প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন আইনজীবীদের সংবর্ধনা জানানো হয় এবং পেশাগত জীবনের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। এই সময় বক্তারা বলেছেন, আইনজীবী হিসেবে আদালতে দাঁড়ানোর সুযোগ যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্ব। ন্যায় বিচার প্রতিষ্ঠায় সততা, নৈতিকতা, পেশাগত দক্ষতা এবং সংবিধানের প্রতি অবিচল থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, বিচার প্রার্থীদের আস্থা অর্জন করতে হলে আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও পেশাগত শৃঙ্খলা বজায় রাখতে হবে। নতুন আইনজীবীদের নিয়মিত অধ্যয়ন, সিনিয়রদের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের পরামর্শ দেওয়া হয়। নলেজ মানে এই নয় যে আইনের সকল ধারা উপধারা আপনি মুখস্থ রাখবেন। নলেজ মানে হচ্ছে এটা যে আপনি জানবেন আইনটা কোথায় আছে, যে ম্যাটারটা নিয়ে আপনি ডিল করছেন সেইটার সাথে রিলেটেড কতগুলো ল আছে এবং কোথায় এই মামলার বিষয়বস্তু সম্পর্কে প্রতিকারের কথাটা বলা আছে, সেই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। চুয়াডাঙ্গায় ভারতে পাচারের সময় 8টি স্বর্ণের বাক্স একজনকে আটক করা হয়েছে। দুপুরে দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন তথ্যে অবস্থান নেয় বিজিবির টহল দল। মোটরসাইকেল আরোহী এক ব্যক্তিকে সন্দেহ হলে তাকে থামানো হয়। তল্লাশি চালালে উদ্ধার হয় 8টি স্বর্ণের বার। জব্দ হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় 1,76,00,000 টাকা বলে জানিয়েছে বিজিবি। ফাইনাল নিশ্চিতে কিছুক্ষণ পর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দর্শকদের উন্মাদনার খবর জানাতে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ এলাকায় আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। যাচ্ছি তার কাছে। শুভ, টান টান উত্তেজনার মধ্যে দিয়ে পুরো বিশ্ব তাকিয়ে আছে সেই দুর্ধর্ষ আর সেই টান টান উত্তেজনা মুহূর্তের যে খেলাটি অপেক্ষা করছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে। সেই আর্জেন্টিনার খেলা দেখার জন্য কিন্তু ইতিমধ্যে এই মোহাম্মদপুর মাঠে যারা এই এলাকাবাসী তারা কিন্তু উপস্থিত হতে শুরু করেছে। যেহেতু এখন বাজে প্রায় 12টা, 1 ঘন্টা সময় আছে, যে কারণে কিন্তু মানুষ এই মাঠটিতে একে একে জড়ো হতে শুরু করেছে। অর্থাৎ 1টার দিকে খেলা হওয়ার কারণে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এই পুরো মাঠটাই কিন্তু মানুষের টইটুম্বুর হয়ে থাকে। কেননা গত আর্জেন্টিনার খেলায় আমরা কিন্তু দেখেছি যে এই মানুষের যে মানে একত্রিত হওয়া, মানুষের যে খেলার প্রতি যে ভালোবাসা এবং মানুষের সঙ্গে যে এই খেলা, অর্থাৎ মেসি এবং আর্জেন্টিনার যেই তাদের স্বপ্নের দল, সেই স্বপ্নের দল মাত্র 2 খেলা, অর্থাৎ 2টি খেলা অপেক্ষা। আজকের একটি খেলার পর যারা হেরে যাবে সেই দলটি কিন্তু পরবর্তীতে সুযোগ পাচ্ছে, অর্থাৎ সেই দলটি কিন্তু আবার 18 তারিখে গিয়ে সুযোগ পাবে। এরপরে স্পেনের সাথে কিন্তু সরাসরি ফাইনাল খেলবে 19 তারিখে। অর্থাৎ এই সকলের মনে কিন্তু একটা আভাস, সকলের মধ্যে যে যাওয়াটা দেখা যাচ্ছে যে আর্জেন্টিনা যেন আজকের ম্যাচটি যে জয় পায়, সেটি আসলে ভক্ত অনুরাগী যারা আছেন তারা কিন্তু বারবার করে বলছেন। আমরা এই মাঠটিতে কিন্তু যেহেতু এখন যেমনটা বলছিলাম যে এখনও সময় যেহেতু আছে, সে কারণে আমরা এখন দেখতেছি এখানকার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে চলছে। এর পাশাপাশি এলাকার মানুষরাও কিন্তু একে একে কিন্তু যে যার মতো করে আসতে শুরু করছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, সেই শ্বাসরুদ্ধকর সময়টিতে আসলে খেলা উপভোগ করার জন্য। এবং এই আর্জেন্টিনার গত 2টি ম্যাচ কিন্তু আমরা দেখেছি যে সাধারণ দর্শকদের মধ্যে যে কীরকম একটা টানটান উত্তেজনা বিরাজ করেছে। কেননা শেষ ঠিক মুহূর্তে এসে কিন্তু গোলের যে দেখাটা পেয়েছিল সেটা কিন্তু আসলে অবিশ্বাস্য বা ইতিহাসের একটা অবিস্মরণীয় ঘটনার কিন্তু সাক্ষী হয়েছিল ঠিক আর্জেন্টিনা। এর মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই খেলার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু আরও বেশি জন্ম নিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু যারা আসলে বৃদ্ধ রয়েছে বা বয়স জ্যেষ্ঠ মানুষ রয়েছে, তারা কিন্তু এসে ইতিমধ্যে যেই পার্টি রয়েছে, অর্থাৎ পার্টি পেড়ে কিন্তু তারা বসে পড়েছেন আসলে খেলা দেখার জন্য, সেই মুহূর্তটা উপভোগ করার জন্য। এবং তারা আসলে প্রস্তুতি নিচ্ছে যে যতই 12টা বাজুক না কেন আমরা আরও আগে এসে উপস্থিত হয়েছে। অর্থাৎ এই যে তাদের দলের প্রতি যে ভালোবাসা, যে খেলার প্রতি যে ভালোবাসা তারা কিন্তু প্রকাশ করছে এবং তারা এই অপেক্ষায় রয়েছে কখন আসলে সেই কাঙ্ক্ষিত সময়টি আসবে এবং সেই খেলার
মুহূর্তটাতে আসলে তারা মেসিকে তাদের পছন্দের যে প্লেয়ার সেই প্লেয়ারের খেলা দেখবে সেটি অপেক্ষা করছেন। এখন এই মোহাম্মদপুরের যে ঈদগাহ মাঠটি রয়েছে সেই ঈদগাহ মাঠের এইখানকার এই যারা মানুষরা রয়েছে তারা কিন্তু অপেক্ষায় রয়েছে সেই কাঙ্ক্ষিত মুহূর্তের। আজকে যদি আমরা ম্যাচের কথা বলি, আজকে রাত 1টায় কিন্তু সেই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই ম্যাচটি কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি সবকিছু সেরে ফেলেছে এবং এই বাংলাদেশের মানুষ কিন্তু অধীর আগ্রহে এখানকার যে খেলা সেই খেলাটাই কিন্তু আসলে সকলের মধ্যে যে তর্ক বিতর্কের একটা জয় অর্থাৎ খেলা সেই একত্রে কিন্তু আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু সেই আর্জেন্টিনা বা বিপরীত কোনো দলের যেই হচ্ছে যে যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু আসলে এই নিজেদের মধ্যেই কিন্তু আসলে সমালোচনায় ব্যস্ত ছিলেন যেহেতু খেলার একটু সময় রয়ে গেছে এবং অনেক আমরা দেখতে পাচ্ছি যে ব্যাগে করে কিন্তু আসলে তারা খেলার দেখার জন্য কিন্তু নানা আসলে খাবার সামগ্রীও কিন্তু তারা নিয়ে এসেছেন এবং তারা সব ধরনের পানি থেকে শুরু করে মুড়ি যাবতীয় আসলে সব কিছু প্রস্তুতি নিয়ে বসে পড়েছেন সেই সামিয়ানা পেরে যে যেন শেষ মুহূর্ত মানে সেই মুহূর্তটা যেন বাইরে কোথাও যেতে না হয়, তারা যেন সেই তাদের যেই দল সেই দলের যেন খেলাগুলোটাকে আসলে কাঙ্ক্ষিত সেই মুহূর্তটাকে আসলে উপভোগ করতে পারেন। অর্থাৎ বিশ্বকাপের যে সেমিফাইনাল ঘিরে আজকের যে উৎসবের আমেজ তা কিন্তু আস্তে আস্তে শুরু করতে আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু বলা যেতেই পারে যে আর্জেন্টিনার যে ভক্ত আর্জেন্টিনার যে সমর্থক সেটি কিন্তু আসলে ইংল্যান্ডের সাথে যেহেতু খেলা হচ্ছে দুই দলই কিন্তু আসলে আমরা যেমনটা দেখেছি যে বিগত খেলাগুলোতে তারা দুই দলই কিন্তু এই তাদের যে সে জয়ের ধারাবাহিকতা কিন্তু বজায় রেখেছে এবং তারা তাদের যেই আজকের সেমিফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে আসলে বিশ্বকাপের যেই দ্বারপ্রান্ত অর্থাৎ ফাইনালে যাওয়ার যে সুযোগ সেই সুযোগটিতে আসলে সকলেই কিন্তু অর্থাৎ দুই দলই চেষ্টা করতেছে একেবারে বাঁচা মরার লড়াইয়ে আজকে করবে বলে আমরা যেমনটা দেখছে এবং সকল মানুষ কিন্তু অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত মুহূর্তের। তো সবকিছু মিলে মোহাম্মদপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। কিছুক্ষণ পরে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের রুদ্ধদ্বার ম্যাচ শুরু হতে যাচ্ছে এবং এজন্য রাজধানী থেকে সেই দর্শকদের উন্মাদনার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। অন্য প্রসঙ্গ, রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান দগ্ধদের শ্বাসনালী সহ শরীরের সর্বোচ্চ 50% দগ্ধ হয়েছে। এদিকে আহতদের হাসপাতালে দেখতে গিয়ে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অন্য সময়ের মতো মঙ্গলবার মধ্যরাতেও রাজধানীর বংশালের বিসমিল্লাহ হেয়ার কাট সেলুনে পুরোদমে কাজ চলছিল। তবে হঠাৎ বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। দগ্ধ হন ভেতরে থাকা 10 জন। স্থানীয়দের ধারণা এসির কম্প্রেসার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে। দগ্ধদের 5 জনই ছিলেন সেলুনের কর্মচারী। ঘটনার পর তাদের উদ্ধার করে নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। খেলা দেখতেছিলাম আওয়াজ এসে আওয়াজে আমরা সবাই জিগায় দিই পাঙ্খা পাঙ্খা পড়ে গেছে। গ্লাসটা ভাঙছে, ভাঙার পরে দেখি দোয়ায় ভয়াবহ হয়ে গেছে। এসি থেকে হওয়ার পর পরের লোকজন ধরাধরি করে মানুষ মেডিকেল পাঠাইছে। তারও যে মুখের পুরা ফেসটা পুড়ে গেছে, হাত ব্যান্ডেজ করা আছে, হাতও পুড়ে গেছে। দগ্ধদের শ্বাসনালী সহ শরীরের সর্বোচ্চ 50% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান স্বাস্থ্যমন্ত্রী। এসি ব্যবহারে সচেতন হওয়ার তাগিদ তার। একজন 1%, একজন 50%-এর উপরে 50, আর বাকিরা 10 থেকে 20-25 এরকম আছে। যে বাতাসটা আউটফ্লো হওয়ার কথা, আসার কথা করে, এই বাতাসটা যখন একটুখানি এসির ভিতরে যখন এটা ঘুরতে ঘুরতে জমে হয়তো এটা থেকে গ্যাস হয়ে হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায়। অ্যান্ড এইটা গভর্নমেন্ট কীভাবে ম্যানেজ করবে বলেন? এটা তো যার যার এসি তাকেই ম্যানেজ করতে হবে। এদিকে বুধবার ভোরে নারায়ণগঞ্জ ইপিজেটে অনন্ত অ্যাপারেলস নামে পোশাক কারখানার গোদামে ভয়াবহ আগুন লাগে। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি মালিক পক্ষের। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। ফাইনাল নিশ্চিতে কিছুক্ষণ পর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আটলান্টায় দুই দলের ম্যাচ কভার করতে সেখানে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ এবং SM ইকবাল। যাচ্ছি তাদের কাছে। সাজিদ, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন?
আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচের সবশেষ খবরও আমাদের জানাবেন সেখান থেকে। আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবারের বিশ্বকাপের অন্যতম বিগ ভোল্টেজ ম্যাচ, অর্থাৎ আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ম্যাচ। এই ম্যাচ শুরুর আগেই নানা কারণে উত্তাপ জন্ম নিয়েছে। স্পেশালি যদি ফ্যান বেজের কথা বলি, আমরা যেমনটা জানি যে আর্জেন্টিনার ফ্যান বেজরা যেমন একটু অ্যাগ্রেসিভ, ইংল্যান্ডের ফ্যান বেজরাও কিন্তু ঠিক তাই। এবং গতকাল থেকে কিন্তু জর্জিয়াতে বেশ নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো হয়েছে আটলান্টাতে। সঙ্গে আমার সহকর্মী সাজিদ মুস্তাহিদ রয়েছে। কাল থেকে আমরা একসঙ্গে দেখছিলাম। ফ্যানদের আলাপ আমরা পরে করব। এই ম্যাচ নিয়ে আসলে আপনার এক্সপেকটেশনটা কি, বা কেমন একটা লড়াই হতে পারে? এটা আসলে বিশ্বকাপ ফাইনালের আগে আরও একটা ফাইনাল। আপনি যদি দেখেন যে আর প্রথম সেমিফাইনালে স্পেন ফ্রান্স লড়াই হয়েছে, তবে খুব একটা আলোচনা কিন্তু হয়নি। ডেফিনেটলি একটা বিগ ম্যাচ, কিন্তু স্পেন ফ্রান্স গত কয়েক বছর প্রত্যেকটা বিগ ইভেন্টে একটা একটা করে ম্যাচ আমরা দেখেছি, যেটা ইউএফএ নেশনস লিগ, ইউরোপেও আমরা দেখেছি। এবং তারা ইউরোপিয়ান অপোনেন্ট হয়, তারা সবসময় একে অপরের মুখোমুখি হয়। কিন্তু এই ম্যাচটা নিয়ে আলোচনা এই কারণে বেশি, বিশ্বকাপে 2 যুগ পর আর্জেন্টিনা এবং ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে, এবং দুই দলের যে আসলে ঐতিহাসিক যে একটা কারণ, একটা যুদ্ধের কারণে যে তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব রয়েছে, এবং যে যুদ্ধের কারণে আসলে 1986 সালে যখন মুখোমুখি হয়, 82তে ফকল্যান্ড ওয়ার হয়েছিল। তারপরে ডিয়েগো ম্যারাডোনা কিন্তু সেই ম্যাচের আগে বলেছিলেন, একটা উক্তি ছিল তার খুব বিখ্যাত, যে তারা আমাদের উপর যে অত্যাচার করেছে সেটার আমরা প্রতিশোধ নেব মাঠে, এবং তারা সেটা নিয়েছিল। যদিও সেই জয়টা অনেক বিতর্কিত, হ্যান্ড অফ গড, গোল অফ দ্য সেঞ্চুরি। আজকের ম্যাচে হয়তো বা সেই লেভেলের কোনো ওরকম উত্তেজনা নেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে, কারণ আজ থেকে প্রায় 40-45 বছর আগের একটা ঘটনা। কিন্তু এই ম্যাচটা দুই দলের জন্য ইম্পর্টেন্ট বিকজ অফ ওয়ার্ল্ড কাপের ফাইনাল। এক্স্যাক্টলি। আমি যদি আপনাকে বলি টেকনিক্যাল সাইডটার কথা, যদি বলি যে কাকে এগিয়ে রাখবেন, কে জিততে পারে? সোফার এখন পর্যন্ত সবাই 5-6টা করে ম্যাচ খেলে ফেলেছে। অবশ্যই এখানে বলতে হয় ইংল্যান্ড এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে, আমি আগে বলতে চাই যে এখানে যে দর্শকরা রয়েছেন, দর্শকদের কথা, আর্জেন্টিনা যতগুলো ম্যাচ খেলেছে তারা হোম অ্যাডভান্টেজ পেয়েছে। হোম অ্যাডভান্টেজ কীভাবে? তাদের মাঠে 90% দর্শক ছিল তাদের পক্ষে। এই আজকের ম্যাচও কিন্তু সেম, আর্জেন্টিনার সমর্থক বেশি। তবে ইংল্যান্ড মেক্সিকো সিটিতে মেক্সিকোকে হারিয়ে এসেছে, এবং তাদের হোম ক্রাউডে, এবং যেটা দীর্ঘদিন ধরে যে মেক্সিকো অপরাজিত ছিল। সো ইংল্যান্ডের সেই মেন্টালিটি আছে এবং সেই মানসিকতা আছে, তারা এক বিন্দু ছাড় দিবে না। আমার কাছে মনে হয় ম্যাচটা খুবই একটা ভালো ম্যাচ, দু দলের জন্য একটা টাফ ম্যাচ হবে। তবে ব্যবধান গড়ে দেবেন আসলে বলতে হয় যে লিওনেল মেসি, তিনি যেভাবে খেলেছেন, হ্যারিকেনকেও বাইরে রাখতে পারবেন না। 6-12টা গোল করেছে একটা দলের 2জন ফুটবলার, 12টা গোল করেছে। তাদের উপর নিঃসন্দেহে একটা স্পটলাইট থাকবে। তবে আমি যদি অ্যাড করতে চাই, ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ, যেটা একটু আগে শুরু করেছিলাম বলতে পারেন, ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ শুরু করেছিল ক্রোয়েশিয়ার এগেনস্টে 4-2 ব্যবধানের দুর্দান্ত একটা জয় দেয়। কিন্তু এই ইংল্যান্ড কিন্তু পরবর্তীতে নন ইউরোপিয়ান নেশন, যদি আমরা বলি, ডিআর কঙ্গোর সঙ্গে রাউন্ড অফ 32-তে তারা ভুগেছে। প্রথমে পিছিয়ে পড়ে কোনো রকম ওভারকাম করেছে। লাস্টের দিকে যদি মেক্সিকোর ম্যাচটা হাই ইন্টেন্স একটা ম্যাচ হয়েছে, এবং ঘানার সঙ্গে তারা গ্রুপ পর্বে কিন্তু ড্র করেছে। ইউরোপিয়ান টিমের এগেনস্টে ইংল্যান্ড যথেষ্ট সাবলীল, নরওয়ের বিপক্ষে গোল হজম করেও লাস্টে যেভাবে বাউন্স ব্যাক করেছে দুর্দান্ত ছিল। এইটাই সবসময় বলা হয়ে থাকে যে দুটো আলাদা কন্টিনেন্ট যখন মুখোমুখি হয়, কন্টিনেন্টের দলগুলো যখন মুখোমুখি হয়, তখন কিন্তু গেম স্ট্র্যাটেজি বা অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এইটা কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে। যেমন আজকে পুরো ওয়ার্ল্ড কাপে 4-2-3-1 ফরমেশনে খেলেছে, কোনো ম্যাচে 4-5-2 ফরমেশনে খেলেছে, 4-5-1 ফরমেশনে খেলেছে আর্জেন্টিনা। আজকে কিন্তু চিরাচরিত যে ফরম্যাট, যেটা লিওনেল স্ক্যালোনি সবসময় খেলিয়েছেন অনেক শুরু থেকে, 4-4-2 ফরমেশনে তিনি ব্যাক করেছেন। একটা চেঞ্জ রয়েছে, এবং সেটা আসলে প্রত্যাশিত ছিল। আমরা জানি রদ্রিগো ডি পলের জায়গায় হুলিয়ানো সিমিওনে খেলছেন, এবং একই সঙ্গে বলতে হয় ইংল্যান্ড দল 3টা চেঞ্জ এনেছে, এবং এই 3টা চেঞ্জের কারণে কিন্তু বলতে হয় তাদের উইংটা, 2 উইং দিয়ে যে তারা ব্যবহার করবে আজকের এই ম্যাচে, 2 উইং ব্যাকে যারা যে 2জন খেলোয়াড় রয়েছেন, তারা দুজনে অনেক ফাস্ট, স্পিডি, এবং তাদের স্ট্র্যাটেজিটা কিন্তু মোটামুটি বোঝা যায় যে তারা আসলে লং বলে খেলবে, উইং দিয়ে আক্রমণ করবে, এবং তারা সেখান থেকে গোল করার চেষ্টা করবে। এক্স্যাক্টলি। আর্জেন্টিনার এই জায়গাটাতেই কিন্তু এবারে ওয়ার্ল্ড কাপের সোফার আমরা দেখেছি ঘাটতির জায়গা। আর্জেন্টিনা সেন্টার যে পজিশন, লিওনেল মেসিকে মাঝখানে রেখে একটা আগের ম্যাচগুলো স্ট্র্যাটেজি সেট করেছে, সেখান থেকে কিন্তু এবার বেরিয়ে এসেছে উইলিয়ানো সিমিওনে, দুর্দান্ত রাইট উইংয়ে, দুর্দান্ত স্পিডি একজন ফুটবলার। গতকাল থেকে বলছিলাম রদ্রিগো ডি পল হয়তোবা বসে যেতে পারেন, সেই সিদ্ধান্ত নিয়েছে। তবে আর্জেন্টিনার একটা দুর্বলতাও কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন, তাদের রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনে যে গোলগুলো তারা কনসিড করেছে, মোস্ট অফ দ্য রাইট ব্যাক। আমি সেটাই
বলতে যাচ্ছিলাম যে তারা যে গোলগুলো কনসিড করেছে আপনি যদি দেখেন তারা কিন্তু বিল্ড আপ প্লে থেকে আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে খুব কমই গোল হজম করেছে। তারা যে কাউন্টার এক্স্যাক্টলি কাউন্টার অ্যাটাকে, এবং কাউন্টার অ্যাটাকে ইংল্যান্ড কিন্তু ভালো খেলছে। যেভাবে হ্যারি কেইন এবং জুড বেলিংহ্যাম রয়েছেন, এই দুইজন যে স্পিডের সঙ্গে খেলছেন, তার সঙ্গে যে দুই উইং ব্যাক রয়েছে, টাফ ম্যাচ ফর আর্জেন্টিনা। তবে রেফারিরও এখানে একটা কথা বলতে হয়, অনেক আলোচনা হচ্ছে, ইংলিশ মিডিয়া আসলে ধুয়ে দিচ্ছে ফিফাকে এই ম্যাচের আগে। আমরা দেখেছি যে যেহেতু মেসির পছন্দের রেফারিকে এই ম্যাচের দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে, তবে আমাদের প্রত্যাশা কিন্তু থাকবে যে রেফারি গত ম্যাচেও কিন্তু ম্যাচ হারের পর আপনার ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম রেফারিকে নিয়ে বলেছে যে তার এই ম্যাচ অফিশিয়েট করার যোগ্যতা ছিল না সেমিফাইনালের মতো বিগ ম্যাচ। হোপফুলি আজকের এই ম্যাচে আমরা এরকম কিছু দেখতে চাই না, কারণ আমরা জানি দুই দলেরই সমর্থকরা বেশ প্যাশনেট তাদের দল নিয়ে, এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমরা দেখতে চাই না। আমরা জানি 86-তে অনেক ঘটনা হয়েছে, 98 অনেক ঘটনা হয়েছে বিশ্বকাপে ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচে, এবার যেন সেরকম কিছু না হয় সেটাই কিন্তু এক্স্যাক্টলি আমাদেরও প্রত্যাশা থাকবে। এবং গতকাল যখন থমাস টুশেলের ইন্টারভিউ শুনছিলাম, তিনি কিন্তু এই যে যুদ্ধ বা এইসব দু একটা প্রশ্ন করা হয়েছে, কিন্তু তিনি কিন্তু এগুলি বাইরে রেখেছেন, বলেছেন যে না, আমরা মাঠের লড়াইটা মাঠেই খেলতে চাই, পাশে কি আলোচনা হচ্ছে এগুলো নিয়ে মাথা ঘামাতে চাই না। আমরাও অ্যাকচুয়ালি আসলে দুর্দান্ত একটা সেমিফাইনালের অপেক্ষায় রয়েছি। দুই দলের অনেক কিছু ইতিহাস রয়েছে, মাঠের বাইরে, মাঠের ভেতর এবং মাঠের বাইরেও কিছু ইতিহাস রয়েছে, কিন্তু সেগুলি পাশ কাটে আসলে দিন শেষে সবাই ভালো একটা ম্যাচ চায়। আর্জেন্টিনায় লিওনেল মেসি আছেন, আরও বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন, ঠিক একইভাবে ইংল্যান্ডে বুকায়ো সাকা, হ্যারি কেইন, আপনার জুড বেলিংহ্যামের কথা বলতে হয়, দুর্দান্ত পারফর্ম করেছেন। সুতরাং একটা ম্যাজিক্যাল মোমেন্টের অপেক্ষায় রয়েছে আসলে সবাই। দিন শেষে যারা হচ্ছে সেই ম্যাজিক্যাল মোমেন্ট উপহার দিতে পারবে, আমার মনে হয় তারা স্পেনের সঙ্গে এবারে বিশ্বকাপের ফাইনালে যাবে। তো আটলান্টা থেকে আমাদের কাছে এই ছিল সবশেষ। আটলান্টা থেকে সহকর্মী সাজিদ মুস্তাহিদ এবং এস এম ইকবাল জানাচ্ছিলেন আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ম্যাচের নানা খবরাখবর। দেখছেন সময়। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ওঠার লড়াই কিছুক্ষণ পর মাঠে নামবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বড় পর্দায় খেলা দেখতে ভিড় করেছেন ফুটবল প্রেমীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী তানজিম আহমেদ, রাজশাহীতে সাইফুর রহমান রকি এবং বরিশালে আছেন সহকর্মী মেহেদি হাসান বাপ্পি। সরাসরি শুরুতেই যাচ্ছি তানজিমের কাছে। তানজিম, তানজিম আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন? তানজিম, ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচ শুনলে প্রথমে মনে পড়ে 1986 সালের মেক্সিকো বিশ্বকাপের কথা। দিয়াগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড খ্যাত গোলে 2-1 ব্যবধানে ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে পরাজিত করে আর্জেন্টিনা। তবে মাঠের পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত দুটি দলে যে 14 বার দেখা হয়েছে, এর মধ্যে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। 6টিতে তারা জয়লাভ করেছে, 6টি ম্যাচ ড্র, 2টিতে আর্জেন্টিনা। তবে মাঠের খেলা পরিসংখ্যান বোঝে না। খুলনার আর্জেন্টাইন সমর্থকরা আশা করছেন সব পরিসংখ্যান ছাপিয়ে এই যে ম্যাচ কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে, সেখানে সেমিফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের যে ফাইনাল মঞ্চ সেখানে উঠবে এবং ফাইনালে তারা স্পেনকে পরাজিত করবে। আমরা দেখছি খুলনায় ঠিক 10টার পরপরই বলতে হবে বিভিন্ন স্থান থেকে যারা আর্জেন্টিনার সমর্থক সহ অন্যান্য বিভিন্ন ফুটবল প্রেমীরা রয়েছেন, দলের সমর্থক রয়েছেন, তারা নগরীর হাদিস পার্ক সহ শিববাড়ি মোড়, খুলনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন। এই মুহূর্তে আমরা নগরীর হাদিস পার্কে রয়েছি, সেখানে সময় যত গড়াচ্ছে ধীরে ধীরে ফুটবল প্রেমীদের সংখ্যা যত বাড়ছে, মাঠটি কিছু সময়ের মধ্যে হয়তো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। আমরা দেখছি বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকদের ভিড় উপচে পড়া দেখা যাচ্ছে, চোখে পড়ার মতো বলতে হবে, এবং তারা বিভিন্ন মাধ্যমে বাঁশি বাজিয়ে আনন্দ উদযাপন করছেন এবং প্রত্যাশার কথা বলছেন আর্জেন্টিনা আসলে এই ম্যাচটিতেও জয় লাভ করবেন। একই সাথে যারা আসলে আর্জেন্টিনা বাদে অন্যান্য দলের সমর্থকরা রয়েছেন, এর মধ্যে একই সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিলের সমর্থকরাও কিন্তু রয়েছেন। তারা চাইছেন যে কোনো মূল্যে ম্যাচটি যেন ইংল্যান্ড আসলে জয়লাভ করে এবং তারা আসলে তাহলে আর্জেন্টাইন ফ্যানদেরকে এক ধরনের জবাব দিতে পারবেন বলে জানিয়েছেন। একই সাথে খুলনার বিভিন্ন অঞ্চল একদম গ্রাম থেকে শহর পর্যন্ত কিন্তু ফুটবল উন্মাদনা বইছে এবং আসলে বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত এই উন্মাদনা অব্যাহত থাকবে বলে যারা সমর্থক রয়েছেন, ফুটবল প্রেমী রয়েছেন, তারা আমাদের কাছে শুনতে খুলনায় যে ফুটবল প্রেমী এবং বিভিন্ন দলের সমর্থকদের উন্মাদনার খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা একটু যেতে চাই রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রকি। পুরো রাজশাহী যেন মেতেছে বিশ্বকাপ ফুটবলের রঙে। সব মিলিয়ে যদি বলা চলে খেলা শুরু হবে
রাত 1টায়, কিন্তু আপনারা দেখেন যে রাজশাহীর যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ সেটি কিন্তু 12টার আগে থেকেই পুরো কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং এখানে আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি অন্য দলের সমর্থকরাও রয়েছে। বিশেষ করে আজকে অনেকেই কিন্তু ইংল্যান্ডের সাপোর্ট করছেন, যারা ব্রাজিল বা নেদারল্যান্ড, ফ্রান্সের হয়ে এতদিন সাপোর্ট করেছিলেন তাদের একটি বড় অংশ কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে সমর্থক। তারা আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কানায় কানায় পরিপূর্ণ আর্জেন্টিনার সমর্থকদের ভিড়েও তারা যেটি বলছেন যে আসলে যত পরিসংখ্যান যত কিছুই আছে সব কিছুকে ছাড়িয়ে আর্জেন্টিনা এই সেমিফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে তারা সেমিফাইনালেও জিতে তারা ফাইনালের মঞ্চে উঠবে এবং ফাইনালেও তারা গতবারের মতো এবারও কিন্তু কাপ নেবেন, এমনটাই আসলে প্রত্যাশা শত শত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকদের। তাদের প্রত্যাশা আজকে মেসি গোল পাবে, গত ম্যাচে গোল না পেলেও এই ম্যাচে গোল পাবে এবং গোল্ডেন বুট মেসি দাবি রাখে, এমনটি আসলে আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছে তারা কিন্তু বলছেন এবং আজকে বলছেন যে মেসির জাদুতে আজকে উড়িয়ে দেওয়া হবে ইংল্যান্ডকে, যদিও তারা এই প্রত্যাশা করছেন এবং আমরা যদিও বিভিন্ন দলের যারা সমর্থক রয়েছে তাদের ভিন্ন ভিন্ন মত রয়েছে, তারা একে অপরকে তারা বলছেন নানা ভাষায় আসলে তারা তাদেরকে ত্যক্ত বিরক্তও করছেন। আমরা খেলা শুরুর আগে এই ধরনের দৃশ্য কিন্তু রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দেখতে পাচ্ছি। সব মিলে যদি বলা চলে যে খেলা দেখার জন্য কিন্তু উন্মুখ হয়ে আছে আর্জেন্টিনার সমর্থকরা এবং তারা চাচ্ছেন যে 2026 যে বিশ্বকাপ সেটিও আসলে আর্জেন্টিনার ঘরে উঠবে, এমনটা আসলে তারা প্রত্যাশা করেন। শুধু এখানে নয়, রাজশাহীর পাশেই রাজশাহী কলেজ প্রাঙ্গণে আমরা দেখি সেখানেও কিন্তু বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি পয়েন্টের। এছাড়া রাজশাহী শহরের প্রতিটি মোড়ে মোড়ে বড় পর্দায় আসলে খেলা দেখানো হচ্ছে এবং জমজমাট একটি লড়াইয়ের আশা হচ্ছে এবং এই জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত যেন আর্জেন্টিনা জয়ের দেখা পায়। হাজার হাজার সমর্থকরা এমনটি আসলে চাচ্ছেন। যদি বলা চলে যে এই খেলার যে আনন্দ উচ্ছ্বাস আপনারা দেখছেন যে নারী পুরুষ সবাই কিন্তু তরুণ তরুণী সবাই এই আনন্দে মেতে উঠেছেন। অনেকে ভুবুজেলার বাঁশি বাজিয়ে প্রিয়তাকে সমর্থন যোগাচ্ছেন, অনেকে আর্জেন্টিনার জার্সি পরে এসেছেন সমর্থন যোগাতে। সব মিলিয়ে জমজমাট এবং সুন্দর একটি পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাজশাহীর এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণেতে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে এখন পর্যন্ত সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি বরিশালে সহকর্মী বাপ্পির কাছে। ফুটবলের যে উন্মাদনা তা কিন্তু ফুটবল আর্জেন্টিনার যে সেমিফাইনালে তা কিন্তু আরো কিছুক্ষণ পরে শুরু হবে, কিন্তু আমরা যে স্থানটিতে রয়েছি বরিশাল বেসপার্ক ময়দানে এখানটিতে কিন্তু ইতিমধ্যে যে ফুটবল প্রেমীদের যে উন্মাদনা, বিশেষ করে আর্জেন্টাইন দর্শকদের উন্মাদনা সেটা কিন্তু আমরা বেশ ভালোভাবে লক্ষ্য করতে পারছি। বিশেষ করে শিশুরা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা কিন্তু এই মাঠের যে বরিশাল বেসপার্ক মাঠে যে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে সেটি কিন্তু তারা বেশ ভালোভাবে উপভোগ করছেন। আমরা সেই দৃশ্য এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বরিশাল বেসপার্ক ময়দান থেকে। আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মাঠটি এটি বরিশালের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী একটি মাঠ। এই মাঠটির একাংশ পুরোপুরি ভরে গিয়েছে আর্জেন্টাইন সমর্থকদের উপস্থিতিতে। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচের আগে ফুটবল প্রেমীদের উন্মাদনার খবরাখবর। অন্য প্রসঙ্গ, নওগাঁয় প্রায় 2000 কোটি টাকা নিয়ে লাপাত্তা শতাধিক সমবায় সমিতি ও 20টি এনজিও। এতে আমানত হারিয়ে দিশেহারা গ্রাহকরা। সঠিক ব্যবস্থায় আসার প্রশাসনের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ভুক্তভোগীরা। তবে এসব এনজিওর বিরুদ্ধে অভিযোগ থাকার পরও প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় দায় এড়াতে পারে না বলে জানাচ্ছেন বিশিষ্টজনেরা। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। গ্রাহকদের কাছ থেকে প্রায় 2000 কোটি টাকা আমানত সংগ্রহ করেছিল শতাধিক এনজিও ও সমবায় সমিতির প্রতিষ্ঠান। গ্রাহকদের সেসব টাকা নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানগুলো। নওগাঁয় গত এক বছরে ছোট বড় 50টি সমবায় সমিতি ও নিবন্ধিত 20টি এনজিওর কেউ আত্মগোপনে, আবার প্রতারণা মামলায় অনেক পরিচালক কারাগারে রয়েছেন। অভিযোগ রয়েছে 1 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত আমানত সংগ্রহের এক পর্যায়ে এসব প্রতিষ্ঠান রাতের আধারে লাপাত্তা হয়ে যাচ্ছে। আগে থেকেই প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, বলছেন বিশিষ্টজনরা। কেন প্রশাসন আগে দেখলেন না? আগে যদি দেখতেন তাহলে পরেরগুলো হয়তো এরকম নাও হতে পারতো, ব্লক করে দিতে পারতো। কোনো অন্যায় অবিচারকে এই সরকার প্রশ্রয় দিবে না, এটা জনগণের কাছে
এই সরকার ওয়াদাবদ্ধ। পালিয়ে যাওয়া প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে থানা ও কোর্টে একাধিক মামলা করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও সমবায় কর্মকর্তারা দেখাচ্ছেন নানা অজুহাত। জনগণের অভিযোগ এবং তারপরে হচ্ছে যে সমতা এনজিওর যিনি মালিক শাহিন, তাকে পুলিশ গ্রেফতার করে। এখনো এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে যেসব সমিতি, তাদেরকে আমরা নজরদারির আওতায় রাখার চেষ্টা করছি। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে নওগাঁর 11 উপজেলায় 70টি এনজিও ছাড়াও সমবায় ও সমাজসেবা থেকে অনুমোদন দেওয়া প্রায় 4000 প্রতিষ্ঠান আমানত সংগ্রহের কাজ করছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দেশের 13তম সিটি কর্পোরেশন এখন বগুড়া। কাগজে কলমে নতুন পরিচয় মিললেও নাগরিক জীবনে সেই পরিবর্তনের ছোঁয়া এখন স্পষ্ট নয়। সামান্য বৃষ্টিতেই হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক। জলাবদ্ধতার বেহাল ড্রেনেজ ব্যবস্থায় নাজেহাল নগরবাসী। শাহদুল ইসলামের ক্যামেরা, আব্দুল্লাহ এর রিপোর্ট। প্রতি বর্ষায় একই চিত্র। কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে অচল হয়ে পড়ে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়া। গুরুত্বপূর্ণ এলাকাগুলো তলিয়ে যায় হাঁটু থেকে কোমর সমান পানিতে, বন্ধ হয়ে যায় যান চলাচল। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নগরীর নারুলি, কৈপাড়া, শিউজগাড়ি, বাদুরতলা, মালগ্রাম, চেলোপাড়া ও খান্দার এলাকার বাসিন্দারা। অথচ সিটি কর্পোরেশনের তথ্য বলছে, পৌরসভা থাকাকালে গত 2 দশকে ড্রেন, সড়ক, ফুটপাত ও স্ট্রিট লাইট সহ অবকাঠামো উন্নয়নে ব্যয় হয়েছে প্রায় 3500 কোটি টাকা। এর বড় অংশই গেছে ড্রেন নির্মাণ ও সংস্কারে। তবে সমস্যা শুধু ড্রেনের স্বল্পতা নয়, পুরো নগর জুড়ে সমন্বিত ড্রেনেজ নেটওয়ার্ক নেই। কোথাও ভাঙা ড্রেন, কোথাও দেওয়াল ধসে মুখ শুরু হয়ে গেছে, আবার প্লাস্টিক ও কঠিন বর্জ্যে আটকে আছে পানি প্রবাহ। সিটি কর্পোরেশনের তথ্য মতে প্রায় 991 কিলোমিটার সড়কের বিপরীতে ড্রেন রয়েছে প্রায় 900 কিলোমিটার। তবে এর মধ্যে প্রায় 400 কিলোমিটারই কাঁচা। ড্রেন ব্যবস্থা বলি, আমাদের পানি নিষ্কাশন ব্যবস্থা বলি, সবকিছু মিলে বগুড়ার পরিস্থিতি খুবই খারাপ। অতি দ্রুত রাস্তা সংস্কার করে রাস্তাটা উঁচা করা অবশ্যই প্রয়োজন। ড্রেনের ব্যবস্থা সব সময় পরিষ্কার রাখা দরকার। ড্রেন যদি আরো বড় করতো তাহলে কিন্তু আমাদের জনগণের সবারই কিন্তু এটা খুব ভালো হতো। মানুষের যে জনদুর্ভোগ, যেটা কল্পনাতীত, তা আমরা মনে করি যে এটা দ্রুত একটা সমাধান হওয়া উচিত। উন্নয়নের গ্যাপটা যদি আপনার পূরণ করে, তাহলে অবশ্যই এই জলাবদ্ধ থেকে বগুড়া সিটি কর্পোরেশন নিরূপণ পাবে। কোথায় ড্রেন আর কোথায় রাস্তা, এটা বোঝা খুব বড় মুশকিল। এর জন্য ড্রেনেজ ব্যবস্থার কাজ করা দরকার, রাস্তাঘাটের সংস্কার করা দরকার। ড্রেনগুলো পরিদর্শনের পর পরিকল্পিতভাবে নির্মাণের কথা জানালেন সিটি প্রশাসক। ড্রেনগুলো যে ছিল আপনার 2 ফিট চওড়া, সেগুলো 5 ফিট চওড়া করা হচ্ছে। এই ফলে আমার মনে হয় এই রাস্তার এই পাশের পানিগুলো অতি সহজে নিষ্কাশন হয়ে যাবে। একটু ধৈর্য ধরুন, আমার বিশ্বাস আগামী 2-3 মাসের মধ্যে আমরা একটা ফলাফল পাবো ইনশাআল্লাহ। 70 বর্গ কিলোমিটার আয়তনে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনে বাস করেন প্রায় 10 লাখ মানুষ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। আলোচনায় না বসলে আবারও ইরানের সেতু ও বিদ্যুৎ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ইরানের বিভিন্ন সামরিক ও বন্দর এলাকায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে জর্ডান, কুয়েত সহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা আক্রমণের দাবি করেছেন তেহরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি সংবাদ মাধ্যমগুলোর দাবি, মঙ্গলবার বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বামপুর, কেশমদ্বীপ ও আহবাজ সহ একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যতদিন যুদ্ধ থামতে না বলছেন ততদিন যুদ্ধ চলবে বলে ফক্স নিউজকে জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জ্বালানি খাতকে একেবারে শেষ টার্গেট হিসেবে রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি। পাল্টাপাল্টি হামলার মধ্যেই হরমুজ প্রণালী ইস্যুতে অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। কৌশলগত নৌপথে চলাচলের জন্য 20% টোল আদায়ের প্রস্তাব থেকে সরে এসেছেন তিনি। But ultimately we'll hit energy targets, yeah. But we're going to hit them very hard tonight. এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিয়েছে ইরানও। দেশটির সেনাবাহিনী জানায়, থান্ডার বোল্ট অভিযানের 7ম ধাপে জর্ডানের আল আজরাকে অবস্থিত ওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে মার্কিন স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া এর আগে অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে 6 দফা হামলা চালানোরও দাবি করে তেহরান। ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 5টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 33টি ড্রোন প্রতিহতের দাবি করেছে কুয়েত। তবে একটি নৌযান লক্ষ্যবস্তু হওয়ায় বেশ কয়েকজন নৌ সদস্য আহতের পাশাপাশি বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ পড়ে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
হরমুজ প্রণালী নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, যুদ্ধকালীন পরিস্থিতিতে হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে ইরান। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভারত যুক্তরাজ্যের বহুল প্রতীক্ষিত বাণিজ্যিক চুক্তি কার্যকর হয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের হাজারো পণ্যের শুল্ক কমছে বা পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে। নয়াদিল্লি ও লন্ডনের আশা, এই চুক্তি দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন গতি আনবে। ভারতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার একে দুই দেশের আধুনিক অংশীদারিত্বের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দেন। 3 বছরের দীর্ঘ আলোচনা, শুল্ক, ভিসা ও বাজারে প্রবেশাধিকার নিয়ে টানাপোড়েনের পর অবশেষে কার্যকর হলো ভারত যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি। দুই দেশের আশা, এতে বাণিজ্য ও বিনিয়োগে খুলবে নতুন দিগন্ত। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে ভারত যুক্তরাজ্যের কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট বা সিইটিএ। বাণিজ্য চুক্তি কার্যকরের দিনই চেন্নাই, অমৃতসর, মুম্বাই ও জয়পুর সহ বিভিন্ন শহর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রপ্তানি চালানের উদ্বোধন করা হয়। ব্রিটিশ কর্মকর্তারা বলছেন, এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে ব্যবসা হবে কম খরচে, আরও সহজ ও দ্রুত। চুক্তির আওতায় যুক্তরাজ্য প্রায় সব ভারতীয় পণ্যের ওপর শুল্ক তুলে দিয়েছে। তাই ভারতের ৯৯% রপ্তানি পণ্য শূন্য শুল্ক সুবিধা পাবে। এতে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, জুতা, রত্ন ও অলংকার, সামুদ্রিক পণ্য, প্রকৌশল সামগ্রী, রাসায়নিক, কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য সবচেয়ে বেশি লাভবান হবে। অন্যদিকে ভারত ধাপে ধাপে ব্রিটিশ গাড়ি, চিকিৎসা সরঞ্জাম, বৈদ্যুতিক যন্ত্রাংশ, প্রসাধনী, চকলেট, সফট ড্রিঙ্কস, হুইস্কি, মাংস সহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক কমাবে এবং আর্থিক, শিক্ষা, বিমা ও পেশাদার সেবা খাতে আরও বেশি বাজার উন্মুক্ত করবে। সিপস থেকে যুক্তরাজ্যে বর্তমানে প্রায় $350 মিলিয়ন অলংকার রপ্তানি হয়। শুল্ক তুলে দেয় এ রপ্তানি এবছরই দ্বিগুণ হতে পারে, কারণ ভারতীয় পণ্যে শুল্ক না থাকলেও চীন ও ব্যাংককের কিছু চালানে শুল্ক থাকবে। এতে উৎপাদনও বাড়বে। तो सारा प्रोडक्शन धीरे धीरे इंडिया ही आएगा। ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলছেন, এই চুক্তি দেশটির টেক্সটাইল, চামড়া, রত্ন ও অলংকার, প্রকৌশল, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদন খাতের জন্য নতুন সুযোগ তৈরি করবে। পাশাপাশি তথ্য প্রযুক্তি, আর্থিক, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পেশাদার সেবা খাতও উপকৃত হবে। এছাড়া কাজের জন্য সাময়িকভাবে যুক্তরাজ্যে যাওয়া ভারতীয় পেশাজীবীরা 5 বছর পর্যন্ত ন্যাশনাল ইন্স্যুরেন্সে অবদান রাখার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন। ভারত যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি হল গোল্ড স্ট্যান্ডার্ড অফ ট্রেড ডিলস। এটি শ্রমবান্ধব, উৎপাদন বান্ধব ও প্রবৃদ্ধি বান্ধব চুক্তি। একই সঙ্গে এটি ভবিষ্যতের বাণিজ্য চুক্তিগুলোর জন্য একটি মডেল এবং উভয় দেশের ইতিহাসে কার্যকর হওয়া সবচেয়ে বড় ও উচ্চাভিলাষী আধুনিক মুক্ত বাণিজ্য চুক্তি। দুই দেশের সরকারের হিসাব অনুযায়ী দীর্ঘমেয়াদে এই চুক্তির ফলে 25.5 বিলিয়ন পাউন্ড পর্যন্ত দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়তে পারে এবং যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রায় 5 বিলিয়ন পাউন্ড যোগ হতে পারে। তবে কৃষির কিছু সংবেদনশীল খাত যেমন পোল্ট্রি, ডিম, চিনি ও দুগ্ধজাত পণ্যকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তার সময় এই সমঝোতা ভারত ও যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং উভয় দেশের ব্যবসা বাণিজ্যে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। নাদিম মারজান, সময় সংবাদ। বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে একাদশ থেকে 3টি পরিবর্তন আনতে যাচ্ছে আর্জেন্টিনা। ডিপলের জায়গায় শুরুর একাদশে সুযোগ পেতে পারেন নিকো গঞ্জালেস। প্রথমবার উইলিয়ানো সিমিওনের জায়গায় শুরু হতে পারে মলিনোর বদলে জায়গা পেতে পারে মন্টিয়েল। ইংল্যান্ড বধ করতে কি ধরনের একাদশ সাজাতে পারেন স্ক্যালোনি? যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন সহকর্মী এস এম ইকবাল। দাঁড়িয়ে আছি আটলান্টার মার্সিডিজ বেঞ্জ অ্যারেনা বা মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ফুটবল পিচ, এই ফুটবল পিচেই টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার মিশনে নামবে টিম আর্জেন্টিনা। এই পিচে আর্জেন্টিনার কোন 11 জন মাঠে নামবে তা নিয়ে কিন্তু এরই মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে। আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচে যে একাদশ খেলিয়েছে সেই একাদশ কিন্তু এবার পরিবর্তন হতে চলেছে। অন্তত 3টি পরিবর্তন যে এই ম্যাচে অর্থাৎ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে হতে চলেছে সেটা কিন্তু প্রায় মোটামুটি নিশ্চিতই। আর্জেন্টিনা কিন্তু এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ভুগেছে তাদের 2 উইংয়ে। এই 2 উইংকে শক্তিশালী করতে রদ্রিগো ডি পলকে কিন্তু বসিয়ে রাখা হতে পারে। তার জায়গায় শুরু করতে পারেন নিকো গঞ্জালেস, যদিও তার চোট নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। নিকো গঞ্জালেস লেফট উইং থেকে শুরু করতে পারেন, সেক্ষেত্রে রাইট উইংয়ে শুরু করবেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে নিকো গঞ্জালেস যদি পুরোপুরি
পুরোপুরি ফিট না হন, তাহলে ম্যাকঅ্যালিস্টার চলে যাবেন লেফট উইংয়ে, আর রাইটে শুরু করতে পারেন উইলিয়ানো সিমিওনে। ডান পাশে যেটা বলি, যেখানে হচ্ছে নাওয়েল মলিনা খেলে থাকেন, তাকে কিন্তু ড্রপ করা হতে পারে। তার জায়গায় মন্তিয়ালের ইনক্লুশনের একটা সম্ভাবনা রয়েছে, এবং একই সঙ্গে লেফট সাইডে ফাকুন্দো মেদিনা লাস্ট দুটো ম্যাচ তিনি কিন্তু শুরু করতে পারেননি মূল একাদশের হয়ে, সেই জায়গায় একটা পরিবর্তন আসলেও আসতে পারে। আক্রমণ ভাগে উলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্টিনেজ, এই সিদ্ধান্তটা একেবারে শেষ মুহূর্তে নিতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে ভ্যালেন্তিন বার্কো বা জিওভান্নি লো সেলসোর মতো ফুটবলার, ইভেন প্যালাসিওসও যদি মূল একাদশে ঢুকে পড়েন, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ লিওনেল স্ক্যালোনি এখন পর্যন্ত ম্যাচগুলোতে যে স্কোয়াড সিলেক্ট করেছেন সেটা মোটামুটি কপি বুক। তবে ইংল্যান্ড ম্যাচে তিনি সেই তার যে ট্রেন্ড বা তার যে রীতি সেটি তিনি ভাঙতে চলেছেন, এবং এটা নিয়ে কঠোর গোপনীয়তা অনুসরণ করছে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট। এখন পর্যন্ত সেমিফাইনালে উঠে আর্জেন্টিনা কখনোই কিন্তু শূন্য হাতে বিদায় নেয়নি, অর্থাৎ তারা ফাইনালে গেছে। সুতরাং ইংল্যান্ডের বিপক্ষে তাদের যেমন একটা মাঠের বাইরেও একটা রাইভালরি রয়েছে, মাঠেও চমৎকার একটা রাইভালরি রয়েছে, সবকিছু মিলে দুর্দান্ত এক্সাইটিং একটা ম্যাচ আয়োজনের অপেক্ষায় রয়েছে এই আটলান্টা স্টেডিয়াম। আটলান্টা থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আটলান্টা যেন ফকল্যান্ড যুদ্ধের মঞ্চ, যেখানে একদিকে আলবিসেলেস্তে শিবিরকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি, অন্যদিকে থ্রি লায়ন্সের ট্রাম্প কার্ড জুড বেলিংহ্যাম। তবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে শুধু এই দুইজন নন, আলো কাটতে পারেন আরও কিছু নাম। ফাইনাল ওঠার পর যারা হতে পারেন এক্স ফ্যাক্টর, তাদের নিয়ে এবারের প্রতিবেদন। ইংল্যান্ড আর্জেন্টিনার দ্বন্দ্ব ঐতিহাসিক। ফকল্যান্ডস দ্বীপ নিয়ে দুই দেশের যুদ্ধ কেড়ে নেয় অন্তত 900 জীবন। এরপর 86 আর 98 বিশ্বকাপ সে সম্পর্কের শীতলতা বাড়িয়েছে আরও বেশি। আর তাতে দুই যুগে ফুটবল মাঠে মুখোমুখি হয়নি এই দুই দল। অপেক্ষার প্রহর শেষ হবে আটলান্টায়, যখন সেমিফাইনালের সমীকরণে আলবিসেলেস্তেদের থামানোর বিকল্প থাকবে না থ্রি লায়ন্সের সামনে। লড়াইটা দল ছাপিয়ে হতে পারে দুই তারকার, লিওনেল মেসি বনাম জুড বেলিংহ্যাম। চলতি বিশ্বকাপের পরিসংখ্যান টানলে দুজনকে আলাদা করার সুযোগ কম। সেমিফাইনালের ফলাফল কি হবে তার অনেকটাই নির্ধারণ করে দেবে তাদের পারফরমেন্স। তবে এই লড়াইটা নিজেদের করে নিতে পারেন দুই দলের স্ট্রাইকাররাও। হ্যারি কেইন তো রীতিমতো উঠছেন, বেলিংহ্যামের মতো তারও 6 গোল। বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম একই দলের একাধিক ফুটবলার করলেন এত বেশি গোল। প্রশ্নটা হচ্ছে আর্জেন্টিনার হয়ে সে কাজটা করতে পারেন কিনা লাউতারো মার্টিনেজ। সে কাজ কতটুকু সম্ভব হবে তা নির্ধারণে মুখ্য ভূমিকা অবশ্য ফুলব্যাকদের। ইংল্যান্ড আর্জেন্টিনা লড়াইয়ে সেই ফুলব্যাক হিসেবে নজর কাটতে পারেন তালিয়াফিকো আর স্পেন্স। ইনজুরি কাটিয়ে দলের বাঁ পাশে ভারসাম্য এনেছেন তালিয়াফিকো। বলার অপেক্ষা রাখে না আলবিসেলেস্তেদের শক্তিটাও ওই বাঁ প্রান্তেই। আর নরওয়ে ম্যাচে স্পেন্সের পারফরমেন্স নিশ্চয়ই আত্মবিশ্বাসী করেছে থমাস টুখেলকে। তবে ঘুরে ফিরে নজর রাখতে হবে লিওনেল মেসির ওপরেই। অন্তত এই ফুটবলার যে ম্যাচে থাকেন সেখানে অন্যদের ওপর মনোযোগ দেওয়ার সুযোগ কই। প্রতিপক্ষ আর আর্জেন্টিনার মাঝে একাই পার্থক্য করে দিতে পারেন এলএম10। আর গোল্ডেন বুটের লড়াইয়ের হিসেব টানলে প্রতিটা গোলই যে ভীষণ গুরুত্বপূর্ণ। আলবিসেলেস্তেরাও তাই আরও একবার চাইবে আটলান্টায় হোক মেসি ম্যাজিক। তেমনটা হলে টানা দ্বিতীয় ফাইনালে উঠতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। সেমিফাইনালে ইংলিশ বাধা পেরিয়ে সহজেই শিরোপার মঞ্চে পৌঁছে যাবে আর্জেন্টিনা, এমনটাই প্রত্যাশা আলবিসেলেস্তের বাংলাদেশি সমর্থকদের। মেসির হাতে আরেকবার শিরোপা দেখার স্বপ্নে বুঁদ ভক্তরা। অনেকেই আবার শীর্ষ 4-এ মেসি আলভারেজদের চেয়ে এগিয়ে রাখছেন কেইন আর বেলিংহ্যামদের। বিশ্বকাপ এখন শেষ 4-এর মঞ্চে, যেখানে বেশ আলোচিত আর্জেন্টিনা ইংল্যান্ড লড়াই। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই দ্বৈরথ ঘিরে বাংলাদেশে উত্তেজনার পারদ তুঙ্গে। আলবিসেলেস্তে ফ্যানদের একটাই চাওয়া, আরেকবার ফাইনালের টিকিট নিশ্চিত করুক মেসিরা। টিম ভালো, আর্জেন্টিনা খেলে ভালো, আর্জেন্টিনা জিতবে অবশ্যই। আর সবচেয়ে বড় কথা, আর্জেন্টিনার হলো হারাতে যেতেছে ব্রাজিল, তো এই দিক থেকে তো আর্জেন্টিনা জিতবে 100% শিওরই। লাউতারো মার্টিনেজের উপরে আমি একটা আস্থা রাখতেছি যে সে এমন কিছু করবে, ম্যাজিক মোমেন্ট তৈরি করবে, যার কারণে আর্জেন্টিনা ফাইনাল নিশ্চিত করবে। থ্রি লায়নদের বিপক্ষে গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরে আটলান্টা স্টেডিয়ামে মাঠে নামবে মেসি মার্টিনেজরা। 1986-র স্মৃতি ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত তাদের।
তবে এরপর 1990 আর 2014 সালের অ্যাওয়ে জার্সিতে ফাইনাল হারের ক্ষত থাকায় অনেকেই তাদের অ্যাওয়ে শার্টকে ডাকেন জার্সি অফ টিয়ার্স নামে। আসলে এটা কুসংস্কার, এগুলো আমরা পাত্তা দিই না। এখন এটার সাথে অপয়া বা জার্সি এটা আসলে আমাদের এটা একটা কাকতালীয় ব্যাপার। গোল, অ্যাসিস্ট আর নেতৃত্বে এলএম10 দলের সবচেয়ে বড় শক্তি। তাদের সঙ্গে ভক্তদের আত্মবিশ্বাস বেড়েছে নিজেদের সর্বশেষ ম্যাচে আলভারেজ লাউতারো জাল খুঁজে পাওয়াই। ইংল্যান্ড এগিয়ে থাকবে, কারণ বেলিংহাম একটা ভালো ফর্মে আছে। বাংলাদেশে ইংল্যান্ডের চেয়ে আর্জেন্টিনার সমর্থক একটু বেশি। তাদের একটাই প্রার্থনা ইংলিশ পরীক্ষায় পাশ করে মেসি আরও একবার উঠুক ফাইনালে। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। আইসিসিতে নতুন দায়িত্ব পেলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান করা হয়েছে টাইগারদের সাবেক অধিনায়ককে। ফ্র্যাঞ্চাইজি লিগের দ্রুত বিস্তার দেখাশোনা করতে এই কমিটি গঠন করেছে আইসিসি। বর্তমান বোর্ড নিয়ে গুঞ্জন ছিল, আইসিসি তামিমের বোর্ডকে স্বীকৃতি দেয়নি। এই কমিটিতে দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে সব গুঞ্জনের সমাপ্তি হলো। এর আগে এভেনবার্গে আইসিসি সভায় প্রথমবারের মতো অংশ নেন তামিম। কমিটির অন্য সদস্যরা হলেন ক্রিকেট নামিরিয়ার ডক্টর রুডি ভ্যান বুরেন, বিসিসিআইয়ের দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ডের অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের রিচার্ড গোল এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টট গ্রিনবার্গ। আইসিসির এই নতুন কমিটি বিশ্ব ক্রিকেটের প্রশাসনিক কাঠামো উন্নয়ন এবং বিশ্বজুড়ে বাড়াতে থাকা ফ্র্যাঞ্চাইজি লিগগুলো কার্যক্রম ও নীতিগত বিষয়গুলো আরও কার্যকরভাবে তদারকিতে কাজ করবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আটলান্টায় যুদ্ধের দামামা, বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াই প্রস্তুত আর্জেন্টিনা ইংল্যান্ড। মেসির হাতে আরেকবার শিরোপা দেখার স্বপ্নে বুঁদ সমর্থকরা। মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ আর গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারবে না, সংসদের প্রধানমন্ত্রী। দেশে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান। দুঃখ প্রকাশের পরও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, সচিবালয় অভিমুখী পদযাত্রা, স্মারকলিপি। দুর্যোগে পরীক্ষা দিতে না পারাদের ফের পরীক্ষা নেওয়ার ঘোষণা। এই ছিল সময় সংবাদের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।